So, hey, hello everyone. It's me Debashish Haldar. You can call me Debashish Da as well. আমরা আরেকবার চলে আসলাম আমাদের লাইভ ক্লাসে। প্রথমে একটু সমস্যা হওয়ার কারণে আমরা লাইভটা কেটে দিয়ে আবার জয়েন করলাম। তো তোমরাও দ্রুত জয়েন করে ফেলো এবং বাকিদেরকেও একটু তোমাদের পরিচিত যারা আছে তাদেরকেও একটু জানায় দাও যে আমাদের লাইভ ক্লাসটা শুরু হয়েছে, ঠিক আছে? তাদেরকে তুমি কমেন্ট বক্সে মেনশন করতে পারো অথবা লাইভ ক্লাসের লিঙ্কটা তাদের ইনবক্সে দিতে পারো, যে কোনোটা। ওকে, এখন তোমরা একটু আমাকে বলো তো যে এখন আমাদের সব সাউন্ড ঠিক আছে কিনা বা বোর্ডটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। এসেছি, ওকে। দেখি তোমরা একটু সবাই কমেন্টে জানিও তো যে এবার ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? আমি অনেক ভালো আছি, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এইবার কিন্তু সাউন্ড ক্লিয়ার হয়ে গেছে মনে হয় একদম। ওকে, ঠিক হয়ে গেছে ভাই, ঠিক আছে। ঠিক আছে, একদম সব ক্লিয়ার। সাব্বাস, অল ক্লিয়ার ভাই, অল ক্লিয়ার। ঠিক আছে, তো আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করতে পারি। শুরুতে একটু বিলম্ব হয়েছে বটে, তবে আমরা আশা করি আমাদের ক্লাসটা একটা ভালো ক্লাসের মাধ্যমেই শেষ হবে এবং সময়টা আমাদের অনেক ভালো কাটবে। তো আমি একটু আমরা প্রথমে একটু অপেক্ষা করব, জাস্ট 2-3 মিনিট, সবাই যাতে জয়েন হয়ে ফেলে। তার মধ্যে একটু কথা টথা বলি আপনাদের সাথে। আমি আমার নাম দেবাশিস হালদার। আপনারা যারা নতুন আছেন তারা হয়তো বা আমাকে অনেকে চেনেন। আপনারা তো এইচএসসি 24 ব্যাচ, সো এসএসসি 22 ব্যাচ, সেই ক্ষেত্রে আমাকে চেনা উচিত আপনাদের। যারা চেনেন না, আমি এখন বুটেক্সে পড়াশোনা করতেছি। অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে, তাই না, যে বুটেক্স টেক্সটাইল ইঞ্জিনিয়ার, সেই ক্ষেত্রে বায়োলজি ক্লাসটা নেওয়াটা আসলে কেমন। তো বায়োলজি জিনিসটা আসলে আমার ভালো লাগা থেকে নেওয়া, ঠিক আছে। আমি মূলত আসলে বন্দি পাঠশালা বা অন্যান্য জায়গাতে ফিজিক্স জিনিসটা দেখি, তবে আমার নিজের পার্সোনাল বায়োলজি কোর্সও কিন্তু একটা সময় ছিল। ভালো লাগা থেকেই আসলে বায়োলজিটা পড়ানো। তো আশা করি একজন ইঞ্জিনিয়ার হয়েও বায়োলজি যে ভালোভাবে পড়ানো যায় বা বায়োলজির জ্ঞানটা যে আপনাদের মধ্যে দেওয়া যায়, তো এটাতে কোনো সমস্যা হবে না আশা করি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো এখন আমরা একটু শুরু করতে চাচ্ছি। আমাদের দেখেন আজকে কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ সিরিজ। গতদিন আখি আপু উনি প্রশ্ন ব্যাংক সলভ সিরিজ নিয়েছিলেন। উনি 2023-24 এবং 22-23 এই দুইটা নিয়েছিলেন। তো আমরা তার আগের দুইটা নেব এবং আজকের ক্লাসটা আমি সেই সকাল থেকে বলে আসতেছি, আজকের ক্লাসটা খুব ইনফরমেটিভ বলতে কি, যে একটা কোশ্চেন পড়ার পরে ওই রিলেটেড আরও 4-5টা লাইন আপনাকে লিখে ফেলতে হবে সাথে সাথে। কারণ ওই 4-5টা লাইনই ওই কোশ্চেন রিলেটেড এমন কোশ্চেন যেটা নার্সিংয়ে আসতে পারে, ঠিক আছে। যেমন ধরেন কোথাও একটা ম্যালেরিয়া দেখলেন, ম্যালেরিয়ার সব কিছু কিন্তু আসবে না, যে জিনিসগুলো টু দ্য পয়েন্ট আসতে পারে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে লিখে দেবো, ঠিক আছে। অ্যান্ড আমি কিন্তু ক্লাসে অনেক লিখি, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করেন একটু আমার সাথে সাথে লেখার। আচ্ছা, তো আমরা একটু শুরু করতে পারি। দেখেন, প্রথমেই আমি একটু প্রাথমিক কথাবার্তা বলতে চাই যে আমাদের এই যে ক্লাসগুলো পাওয়ার্ড বাই লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন। লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন কেন? আসলে এই জায়গাটা, নার্সিংয়ের শেষ সিটটা, এইটা অনেক মানুষের শেষ হোপ হয়। তো শেষ মুহূর্তে আসলে শেষ ভরসার যে জায়গাটা সেইটাকে টার্গেট করে আসলে কোর্সের নামটা করা। আর এটা বিএসসি, ডিপ্লোমা আর মিডওয়াইফারি, 3 ধরনের নার্সিংয়ের যে কোশ্চেন প্যাটার্ন আসে, সেই 3 ধরনের কোশ্চেন প্যাটার্নকেই এই কোর্সটা কভার আপ করবে, ঠিক আছে। আর কোর্সে বিএসসির জন্য কোনটার জন্য কতটুকু ক্লাস থাকে এটা তো আপনারা জানেনই, বাট যে গিফটগুলো আছে বা এর সাথে যেগুলা মেইন আছে সেগুলো একটু আপনাদেরকে বলতে চাই। যে আমাদের কিন্তু প্রথমেই দেখেন একটা প্রশ্ন ব্যাংক, যেটার আসলে কোনো বিকল্প নেই, সেটা আছে। আর এইটার ওএমআর শিট, এটা কিন্তু আসলে আমরা আগে কখনো প্রোভাইড করতাম না, রিসেন্টলি আমাদের প্রোভাইড করা শুরু হয়েছে এবং আপনারা লাকি যে আপনাদের প্রথম কোর্স হিসাবে আপনারা এটা পাচ্ছেন। ওএমআর শিট, যেটাতে আসলে আপনার বাসায় বসে পরীক্ষা দেওয়ার অভ্যাসটা অনেক বেশি তীক্ষ্ণ হবে। এটা খুবই দরকার, বাসায় বসে পরীক্ষার ফিল পাওয়াটা খুবই দরকার। আর বন্দি পাঠশালার একটা ডায়েরি, আমাদের এই ডায়েরিটা না, কিন্তু
নার্সিংয়ের জন্য ডেডিকেটেড ডায়েরি, সেটা আলাদাভাবে প্রিপেয়ার হচ্ছে। আর আমাদের নার্সিং ড্রিমার্সের টি শার্ট, এটা কিন্তু শুধুমাত্র নার্সিং ড্রিমার্স লেখা, বন্দিপাশ সিগনেচার করা থাকবে এরকম টি শার্ট। সো আমার মনে হয় না যে কোর্স নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা থাকতে পারে, মানে কোনো ধরনের অভিযোগ যে ভাই এইটা কম হয়ে গেছে ওইটা বেশি হয়ে গেছে, এরকম কোনো অভিযোগ থাকতে পারে বলে আমার মনে হয় না। এবার আসেন সব থেকে আপনাদের যেটা কাঙ্ক্ষিত, দেখেন আপনাদের কেমিস্ট্রি যে ক্লাসটা নিয়েছিল আপনাদের নূর ভাইয়া, সেই কেমিস্ট্রি ক্লাসের যারা নোট সাবমিট করেছিলেন আমাদের নার্সিং ড্রিমার্স গ্রুপে, তাদের মধ্যে থেকে কারা কারা উইনার হলেন, সেরা 3জন উইনার। প্রথমে দেখেন আমাদের ওর নামটা খুব সম্ভবত হিলমন নুসরাত। সো হিলমন নুসরাতকে আমরা সবাই স্বাগতম জানাচ্ছি, তিনি হচ্ছেন আমাদের উইনার। এবং আরও 2জন উইনার কিন্তু আছেন, একটু খেয়াল করেন। আমাদের দ্বিতীয় উইনার হচ্ছে রিমু সুলতানা। দ্বিতীয় উইনারকে রিমু সুলতানা, তার নোটটা অনেক সুন্দর হয়েছে, দেখেন হাতের লেখা প্লাস তার প্রেজেন্টেশনটাও অনেক সুন্দর। এবং তৃতীয় দেখেন, আচ্ছা এটা কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় না, এটা জাস্ট হচ্ছে 3জন সেরা, দ্যাটস ইট। জাস্ট প্রথমে একজনের নাম দিতে হয়েছে, দ্বিতীয় একজনের নাম দিতে, তৃতীয়ত একজনের নাম দিতে হয়েছে, এটা প্রথম দ্বিতীয় তৃতীয় এমন কিন্তু বিষয় না। এবার হচ্ছে দেখেন আমাদের থার্ড নাম্বারে যে আছে রাদিয়া সুলতানা। রাদিয়া সুলতানাও কিন্তু অনেক সুন্দর এবং ইনফরমেটিভ নোটটা সে তৈরি করেছে। তো আমরা মূলত এই 3জনকেই হচ্ছে আমাদের যে গিফটগুলো আছে সেই গিফটগুলো হচ্ছে পাঠিয়ে দেব। আর একটা জিনিস একটু মেনশন করতে চাই যে গিফট যারা এখনও পাননি গতবারের, তারা কেউ টেনশন করেন না, আপনাদের গিফটটা শুধুমাত্র কি বলে ওটাকে, ডায়েরিটার জন্য আটকে আছে। আপনাদের ডায়েরিটা নতুনভাবে বানাতে দেওয়া হয়েছে শুধুমাত্র নার্সিং ড্রিমার্সের জন্যই এই ডায়েরিটা আর কি। তো এই ডায়েরিটা একটু ভাস্ট প্রোডাকশনে দেওয়া হয়েছে, তো এই জন্য হচ্ছে ডেলিভারি দিতে একটু সময় লাগতেছে। তো আজকে রাত্রে অথবা আগামীকালকে ভোরেই হচ্ছে আপনাদের ট্রাক যেটা আর কি, যে ট্রাকে করে এটা আসে ওটা চলে আসবে, ঠিক আছে। আর আপনাদেরকে আমি মনে হয় রবিবার থেকে সোমবারের মধ্যেই ওইটা দিয়ে ফেলতে পারবো, তো সমস্যা হবে না। এই জন্য আর কি দেরি হচ্ছে, আমি বুঝাই বললাম আপনাদেরকে একটু। ঠিক আছে, ওকে ওকে ওকে। তাহলে এখন আমরা একটু পরের পোর্শনে যাই। দেখেন এর পরের পোর্শনটাই হচ্ছে আমাদের পড়াশোনার পোর্শন শুরু। আমরা আজকে যে পড়াশোনাগুলো করব একদম টু দ্য পয়েন্ট পড়াশোনা করব, ঠিক আছে। এবং আমরা যে কোশ্চেনগুলো সলভ করব সেই কোশ্চেনগুলোর পাশে আমি যা যা লিখব, আল্লাহর ওয়াস্তে প্রত্যেকটা জিনিস একটু খাতার মধ্যে একটু লিখে ফেলবেন, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি আমাদের বিএসসি ইন নার্সিং 2021-22। আপনারা যারা আছেন সবাই একটু লেখেন স্টার্ট। আপনারা যদি স্টার্ট লেখেন তাহলে আমি বুঝে নেব যে আপনারা বাহ্যিক সব চিন্তা এতক্ষণ যা যা হয়েছে বা আপনাদের আশেপাশে যা যা ঘটছে সব চিন্তা বাদ দিয়ে আপনারা ক্লাসের প্রতি ফোকাসড হয়েছেন। আপনারা একটু সবাই লেখেন স্টার্ট, তাহলে আমি শুরু করে দেব। এক্সামের উইনারদের গিফট দেয় না? গিফট দেয়, হ্যাঁ হ্যাঁ। সবাই একটু দ্রুত দ্রুত লেখেন স্টার্ট। এই যে স্টার্ট লিখে ফেলেছে, স্টার্ট স্টার্ট। সাব্বাস, আপনারা তো অনেক ভালো, আপনারা অনেক কি বলে রেগুলার ক্লাসে, এটা এটা ভালো লাগে। ওকে, তো আসেন আমরা প্রথম যে কোশ্চেনটা আমাদের আছে সেই কোশ্চেনটা আমরা একটু সলভ করে ফেলি। প্রথমেই দেখেন, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, ডান। প্রথমেই দেখেন আমাদেরকে বলতেছে নিচের কোনটি মশাবাহিত রোগ, নিচের কোনটি মশাবাহিত রোগ। এখন দেখেন এই কোশ্চেনটার অ্যান্সার জানতে গেলে আগে আমাদের মশাবাহিত রোগ নয়, তো আগে আমাদের মশাবাহিত রোগ কোনগুলো সেটা একটু আমাদের জানতে হবে। তাহলে আমরা একটু লিখে ফেলি মশাবাহিত রোগ। আচ্ছা, মশাবাহিত রোগ যখন আমরা লিখে ফেললাম, মশাবাহিত রোগ লিখে এটাকে একটা আপনি একটু চতুর্ভুজ টাইপের একটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে, মশাবাহিত রোগ। আচ্ছা, এখন এই মশাবাহিত রোগ যে কোনগুলা এইগুলা কিন্তু আমাদের জানাটা এখন দরকার। দেখেন একটু লিখে ফেলেন, একে যার নাম না বললেই নয় ডেঙ্গু, ঠিক আছে। দুইতে, দুইতে কি হতে পারে, চিকুনগুনিয়া, চিকুনগুনিয়া একটু সবাই লিখবেন চিকুনগুনিয়া। দুই, তিনে হচ্ছে পিত জ্বর, পিত জ্বর। চারে আর একটা কি হতে পারে, জিকা, জিকাও কিন্তু একটা মশাবাহিত রোগ।
5-এ দেখেন ম্যালেরিয়া, ম্যালেরিয়া। 6-তে কি হতে পারে? 6-তে ফাইলোরিয়া, ফাইলোরিয়া। মোটামুটি এই কয়টাই আমাদের মশাবাহিত রোগ। ঠিক আছে, এখন দেখেন একটু ভালো করে খেয়াল করেন, এর মধ্যে সব কয়টাই আবার এইখানে রয়েছে। তাহলে মশাবাহিত রোগ নয় কোনটি, এটা আমি কিভাবে বুঝবো? মূলত মশাবাহিত রোগ সবগুলাই, কিন্তু যদি আপনি একটু স্পেসিফিকভাবে চিন্তা করেন, এইগুলার মধ্যে একটা মাত্র রোগ আছে যেটা আসলে মশাবাহিত, বাট স্পেসিফিকভাবে বলতে গেলে এটা আসলে মশকি বাহিত, মশকি বাহিত। এখন এই মশকি বাহিত এটার মানে কি? এটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারা এটার প্রচার ঘটে। ঠিক আছে, তাহলে এটা কার দ্বারা প্রচার ঘটে? স্ত্রী অ্যানোফিলিস মশা। তাহলে দেখেন বাকি যেগুলো আছে, বাকিগুলা কিন্তু আপনার মশাবাহিত রোগ, কিন্তু এটাকে আপনি একটু স্পেসিফিকভাবে বলতে পারেন মশকি বাহিত রোগ, কারণ এটা স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারা গঠিত হয়। তার মানে আমার সঠিক অ্যান্সারটা এখানে কি হবে? সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে এখানে ম্যালেরিয়া। দেখি কে কে সঠিক অ্যান্সার দিচ্ছেন। সি অনেকে বলতেছেন, আচ্ছা অনেকে, আর সবাই ম্যাক্সিমামই এ বলতেছেন, ম্যাক্সিমামই এ বলতেছেন। ঠিক আছে, ওকে। এখন দেখেন এইখানে আরেকটা আছে, জাপানিজ এনসেফালাইটিস। নামটা একটু মুখস্থ করতে হবে না, বাট অপশানে আসলে যেন দাগাতে পারেন, এরকম একটা প্রিপারেশন নিয়েছেন। ঠিক আছে, ওকে। এই জায়গা থেকে আরেকটা জিনিস শেখার আছে, সেই জিনিসটা কি? আরেকটা যে জিনিস শেখার আছে সেটা হচ্ছে যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া, এই দুইটা হচ্ছে এডিস মশা দ্বারা গঠিত রোগের মধ্যে টপ। ঠিক আছে, বাংলাদেশে টপ। এডিস, এডিস বানানটা একটু ভুল গেছে মনে হয়, AEDES, এডিস মশা দ্বারা সংগঠিত সংগঠিত রোগের মধ্যে মধ্যে সব থেকে পরিচিত। সব থেকে পরিচিত। তাহলে এখন আপনিই বলেন যে আমরা কতগুলা জিনিস এখান থেকে শিখে ফেলাম। আমি একটু সরে দাঁড়াই না, সরে দাঁড়ালে মনে হয় বিষয়টা আরো ভালো আপনি বুঝতে পারবেন। তাহলে দেখেন প্রথমে আমরা জানলাম মশাবাহিত রোগ কোনগুলা। মশাবাহিত রোগের চিহ্নিত করতে গিয়ে আমরা দেখে ফেললাম যে আমাদের অপশানে যেগুলো আছে সেগুলোই মশাবাহিত রোগ। তাহলে আমাদের আরেকটু ওইটার মধ্যে গিয়ে বিচার করতে হবে। তখন আমরা দেখলাম এর মধ্যে একটাই এমন রোগ আছে যেটা আসলে মশকি বাহিত রোগ, যেটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারা হয়। এবং আমরা এটাও জানলাম ডেঙ্গু আর চিকুনগুনিয়া এটা হচ্ছে এডিস মশা দ্বারা সংগঠিত রোগের মধ্যে সব থেকে বেশি পরিচিত এবং সব থেকে বেশি হয়। ঠিক আছে, 7 নংটা বুঝতেছি না, জাপানিজ এনসেফালাইটিস, জাপানিজ এনসেফালাইটিস, জাপানিজ এনসেফালাইটিস। ঠিক আছে ভাইয়া, স্লাইড দেখা যায় না ভালো করে। আচ্ছা আমার এখানে কিন্তু স্লাইডটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনাদের অন্য কারো কোনো সমস্যা থাকলে আপনারা বলতে পারেন, নো প্রবলেম, নো প্রবলেম। দেখি সমস্যা হচ্ছে কোনো? লেট করে ফেলছি, নো প্রবলেম, নো প্রবলেম। আমরা একটা, আচ্ছা এ কি স্লাইড তো পুরোটুকু আসিছে কি? দাঁড়ান আমি আমি হচ্ছে চেক করে বলতেছি আপনাদেরকে। আচ্ছা আমার যে মোবাইল আছে, আমার মোবাইল দেখা যাচ্ছে ঠিকঠাক করে, ঠিকঠাক করে দেখা যাচ্ছে যে, ঠিক আছে, ওকে। ভাইয়া আস, কালার চেঞ্জ করেন, কিসের কালার চেঞ্জ করবো বলো তো? আরে আজকে এত সমস্যা হচ্ছে কেন রে? আচ্ছা বলো বলো কোন কালার চেঞ্জ করবো বলো তো? ঘোলা দেখায়, উফ,
দাঁড়াও। আচ্ছা ভাই, ঘোলা দেখাচ্ছে মনে হয়, একটু দেখেন তো, স্লাইডটা ভালো করে দেখতে পাচ্ছে না আর কি ওরা। দাঁড়াও, একটু ওয়েট করো। নীলের মধ্যে সাদা বোঝা যাচ্ছে কম। এটা এখন কিভাবে ঠিক করি বলেন তো? আচ্ছা শোনেন, আমি বলি, আমাদের যে কোশ্চেনগুলা, সেই কোশ্চেনগুলো এখন পরিবর্তন করাটা আসলে একটু অসম্ভব। নীলের মধ্যে সাদা বোঝা যাচ্ছে না, এটা আমরা খেয়াল রাখবো, বাট পরের ক্লাস থেকে একটু খেয়াল রাখলে ভালো হয় আর কি। নীলের মধ্যে সাদাটা এখানে দেওয়া হয়ে গেছে, এটা এখান থেকে চেঞ্জ করা যায় না। এটা হচ্ছে আপনার প্রথমে আমাদের যে যারা হচ্ছে টাইপ করে ওনাদের ওইখান থেকে বানায় এখানে এনে বসাতে হয়। তো এই জন্য হচ্ছে যে এইটা চেঞ্জ করাটা একটু অসম্ভব, বাট আমি হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি যে কোনটা কি হবে। হোয়াইট কালার চেঞ্জ করেন, মানে আমি হোয়াইট কালার দিয়ে লিখবো না, এটা তো ঠিক আছে, আমি হোয়াইট কালার দিয়ে লিখতেছি না। আর বাট আমার মোবাইলে কিন্তু বোঝা যাচ্ছে আর কি, বাট আপনাদের কি সমস্যা হচ্ছে এটা বুঝতেছি না। আজকে প্রথমে একটু সমস্যা হয়ে গেল, এখানে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা সমস্যা নেই, আমরা একটু পড়াশোনার দিকে মনোযোগ দিই। দেখেন আমি পড়তেছি, আপনাদের সমস্যা হবে না, আমি পড়ে পড়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে আপনারা বুঝে নিতে পারবেন। ওকে আসেন। আচ্ছা, সাদা কালার আর ইউজ করা হচ্ছে না এখানে। শূন্য স্থান পূরণ করুন। যদি পূর্ণবয়স্ক নবজাতকের ওজন কিছু একটা এর থেকে কম হয়, তবে তাকে এলবিডাব্লিউ বলে। এলবিডাব্লিউ মানে কি? লেগ বিফোর দ্য উইকেট। এরকম কিছু না, এলবিডাব্লিউ মানে হচ্ছে লো বার্থ ওয়েট। ঠিক আছে, লো বার্থ ওয়েট মানে কম ওজনের শিশু আর কি, সেটাকে বোঝাচ্ছে যে কত ওজনের কম হলে। একটু ভালো করে দেখেন, কত ওজনের কম হলে এটাকে বিভিন্নভাবে ডিফাইন করা যায়। এখানে কেজি দিয়ে ডিফাইন করেছে, আমি কেজিতে আসতেছি, বাট আপনি সব থেকে কঠিনটা দিয়ে আসেন। 8, এটা কিন্তু 8, 4 না, 8 আউন্স। ওকে, অথবা 5 পাউন্ড, অথবা 2500 গ্রাম। আর 2500 গ্রামে কত কেজি? 2.5 কেজি। এইটার যদি কম হয় তখন বলা যায় যে লো বার্থ ওয়েট হয়েছে। এখন লো বার্থ ওয়েট হলে কি কি সমস্যা হতে পারে? লো বার্থ ওয়েট হলে কি কি সমস্যা হতে পারে, তার মধ্যে প্রধান 3টা সমস্যা যেগুলো আপনার আসতে পারে সেটা আমি একটু লিখে দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে শ্বাসকষ্টজনিত সমস্যা। শ্বাসকষ্টজনিত সমস্যা। 2 নম্বরে হচ্ছে যে সংক্রামক যে ব্যাধিগুলো আছে, সংক্রামক যে ব্যাধিগুলো আছে, সেই সংক্রামক ব্যাধিগুলোকে আটকানো যায় না, বুঝছেন? কম ওয়েট হওয়ার কারণে প্রতিরোধটা একটু কম, দেহে থেকে প্রতিরোধটা একটু কম। আর 3 নম্বরে হচ্ছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় না। তাপমাত্রা নিয়ন্ত্রণ, এই তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করা যায় না আর কি। ঠিক আছে, তাহলে আমরা এটা কি শিখে ফেললাম? কত নাম্বার প্রশ্ন এটা? এটা আমরা 2 নাম্বারে আইছি, বাট 1 নাম্বারে কিন্তু আমরা অনেক কিছু শিখেছিলাম। ঠিক আছে, আচ্ছা আমি একটু সরে দাঁড়াই, আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু দেখি, সবাই একটু বলেন। 2.5 কেজি, 2.5 কেজি, 8 আউন্স, 5 পাউন্ড, 2500 গ্রাম, 2.5 কেজি, 2.5 কেজি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখন আমরা নেক্সট কোশ্চেন একটু যাই। নিচের কোনটি লিভারের গ্লাইকোজেনকে ভেঙে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে? একটা আছে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে, আর একটা আছে গ্লুকোজের পরিমাণ হ্রাস করে। হ্রাস করার কোশ্চেনটাও আছে এখানে। সো গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে যেটা, সেটার নাম হচ্ছে গ্লুকাগন। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে গ্লুকাগন। আচ্ছা, এখন এই গ্লুকাগন সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে, যেগুলো আসতে পারে। গ্লুকাগন, গ্লুকাগন হচ্ছে কোথা থেকে উৎপন্ন হয়?
গ্লুকাগন অগ্ন্যাশয় থেকে উৎপন্ন হয়। কোথা থেকে? অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে উৎপন্ন হয়। কোথা থেকে? অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে। অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে উৎপন্ন পেপটাইড হরমোন, পেপটাইড হরমোনকে গ্লুকাগন বলে। তাহলে দেখেন, গ্লুকাগন কিন্তু এক ধরনের হরমোন। গ্লুকাগন এই নামটা শুনে গ্লুকোজ, সুক্রোজ এই ধরনের জিনিসপত্রের নাম আসে, এবং হলের প্রেসারের কারণে আপনি লিখে দেবেন যে গ্লুকাগন হলো এক ধরনের শর্করা। এটা না লিখে আপনি কিন্তু মাথায় রাখতে হবে গ্লুকাগন হচ্ছে পেপটাইড হরমোন, এক ধরনের হরমোন। কোথায় উৎপন্ন হচ্ছে? অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে? বি বি বি, হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন দেখেন গ্লুকাগনের কাজটা কি? গ্লুকাগনের কাজটা হচ্ছে, গ্লুকাগনের কাজটা মূলত হচ্ছে যে রক্তে যদি কখনো শর্করা বা গ্লুকোজের পরিমাণটা হ্রাস পায়, সেটার ঘনত্বকে বৃদ্ধি করা। কাজটা কি? রক্তে গ্লুকোজ বা অবলিক দিয়ে লেখেন শর্করা এর পরিমাণ হ্রাস পেলে ঘনত্ব বৃদ্ধি করে। ঘনত্ব বৃদ্ধি করে। ঠিক আছে, এইগুলো একটু লিখেন কিন্তু। কালকে আমরা যে এটা নেব কালকে বিকাল বেলায়, আমাদের যে কি বলে পরীক্ষাটা, সেই পরীক্ষায় কিন্তু আমাদের এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে। সো একটু ভালো করে লিখে নিন। আর আপনাদের নার্সিং এর জন্যও কিন্তু এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা। এখন দেখেন আরেকটু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, একটু একটু খেয়াল করে দেখেন। আমাদের এই যে গ্লুকাগন, এই গ্লুকাগনের অভাবে একটা রোগ হয়। গ্লুকাগনের অভাব জনিত রোগ। গ্লুকাগনের অভাবজনিত রোগ হাইপোগ্লাইসেমিয়া। ঠিক আছে, গ্লুকাগনের অভাবজনিত রোগ কি? এরকম হরমোন, হ্যাঁ, ঘনত্ব দৃঢ় করে। সাবাস মাহবুবা অনি, সাবাস ভাই। আজান দিচ্ছে, আচ্ছা ওকে ওকে, হ্যাঁ। তাহলে আমরা একটু স্টপ থাকি, আজানটা শেষ হোক, তারপর আমরা ক্লাসটা স্টার্ট করি। ওকে, আমরা গ্লুকাগনের এই রোগটা পর্যন্ত শেষ করলাম। ওকে, আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি, আমাদের এখানে আজান শেষ হয়ে গেছে, তো আমরা কি শুরু করতে পারি? একটু সবাই কমেন্ট করেন।
আপনারা বললেই আমি হচ্ছে শুরু করে দেব। ভাইয়া শুরু করেন, ঠিক আছে। আচ্ছা, একজন বলতেছে ভাইয়া ক্লাসের নোট কোথায় সেন্ড করব? এই গ্রুপেই। তুমি ক্লাসটা করতেছো কিন্তু পেজে, আর ক্লাসের নোটটা সেন্ড করবা হচ্ছে গ্রুপে। গ্রুপে সাবমিট করবা, গ্রুপে। ঠিক আছে, ওকে, ডান। এখন আসো, এরপর দেখেন হাইপোগ্লাইসেমিয়া, এইটার সাথে সাথে আরও একটা রোগ কিন্তু এখানে হয়, লিভারের গ্লাইকোজেন স্টোরেজ স্টোরেজ ডিসঅর্ডার। ডিসঅর্ডার, ঠিক আছে। তাহলে দেখেন একটু ভালো করে খেয়াল করেন, কতগুলো জিনিস শিখলাম। প্রথমে আমরা শিখলাম গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে গ্লুকাগন। এখন গ্লুকাগন কোথা থেকে উৎপন্ন হয়? অগ্নাশয়ের আলফা কোষ থেকে উৎপন্ন হয়। সেটা আসলে বলতে কি বোঝায়? এটা হচ্ছে একটা পেপটাইড হরমোন, ঠিক আছে। গ্লুকাগনের মূলত কাজটা কি? সেটা হচ্ছে গ্লুকোজ বা শর্করার পরিমাণ যখন হ্রাস পায় তার ঘনত্বটাকে বৃদ্ধি করে, এটা হচ্ছে গ্লুকাগনের কাজ। এবার গ্লুকাগনের অভাব হলে কি কি রোগ হয়? মেইনলি হাইপোগ্লাইসেমিয়া এবং লিভারের গ্লাইকোজেন স্টোরেজ ডিসঅর্ডার, এই রোগটা হয়ে থাকে। তাহলে আমরা দেখেন মোটামুটি 5টা মতো জিনিস এখান থেকে আমরা শিখে ফেললাম কিন্তু, ঠিক আছে। এক্সট্রা 5টা জিনিস আমরা শিখে ফেললাম। আমাদের যদি এটা হয়ে গিয়ে থাকে তাহলে আমরা এখন নেক্সটটায় চলে যাই একটু। নেক্সট নেক্সট চলে গেলাম। আচ্ছা, এখন আসেন, পাকস্থলীর প্রাচীরের কোন কোষ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে? পাকস্থলীর প্রাচীরের কোন কোষ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে? খুবই ইজি। কোন কোষটা? প্যারাইটাল কোষ। আচ্ছা, প্যারাইটাল কোষ। এই প্যারাইটাল কোষ আমি কিভাবে বুঝলাম? প্যারাইটাল কোষই যে হবে এটা আমি কিভাবে বুঝলাম? আসেন, প্রথমে আমরা একটু মিউকাস কোষ নিয়ে কথা বলি। কোনটা? মিউকাস। মিউকাস কোষ। মিউকাস কোষের প্রধান কাজ হচ্ছে মিউকাস হরমোন নিঃসরণ করা। মিউকাস হরমোন নিঃসরণ করা, মিউকাস কোষের প্রধান কাজ মিউকাস হরমোন নিঃসরণ করা। এরপর আসেন আমরা একটু গবলেট কোষ নিয়ে একটু কথা বলি। গবলেট কোষ। গবলেট কোষের প্রধান কাজ হচ্ছে মিউসিন হরমোন নিঃসরণ করা। কারণ গবলেট কোষকে কিন্তু মিউসিন হরমোন উৎপাদনকারী কোষও বলা হয়। মিউসিন হরমোন উৎপাদনকারী কোষ। এখন তাহলে কালকে যদি আমি আপনাদেরকে দিই নিচের কোনটি মিউসিন হরমোন উৎপাদনকারী কোষ, আপনারা কি কোনটা দিবেন? নিশ্চয়ই মিউকাস কোষ দিবেন, তাই না? দিতেই পারেন, যে বলদের বলদ আপনারা। আচ্ছা, জাস্ট কিডিং, আপনারা কিন্তু অবশ্যই গবলেট কোষটা দেবেন, ঠিক আছে। মানে পরীক্ষার প্রেশারের কারণে সহজ জিনিস কিন্তু ভুল হয়ে যায়। আপনি একটা কঠিন জিনিস ভুল করলে যতটা না পিছাবেন, আপনি একটা সহজ জিনিস ভুল করলে তার থেকে বেশি পিছায় যাবেন। আমরা যখন বুয়েটে পরীক্ষা দিতে গেছিলাম, তার আগে আমাদের ভাইরা বলেছিল যে বুয়েটে তুমি যখন পরীক্ষা দিতে যাবা তোমার কিন্তু সময় 3 ঘন্টা, কখনো বাহাদুরি দেখাতে যাবা না। বুয়েট বা যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে এটা আপনাদের জন্য সঠিক, একটু শোনেন। কখনো বাহাদুরি দেখাতে যাবা না। বাহাদুরি কেমন? যে সহজগুলা আমি একটু রেখে যেগুলো আমি একটু কঠিন বা একটু সময় লাগবে সেইগুলো নিয়ে আগে চর্চা করলাম, কারণ এটা তো আমি পারবো, এটা তো একটু কঠিন বাট আমি পারবো, আমি তো শিখে আইছি। এই ধরনের ইগোয়েস্টিক হয়ে যাওয়া যাবে না। কারণ হচ্ছে একটা কঠিন জিনিস তুমি যদি পারো তাহলে তুমি যতটা না এগোবা, আবারও শোনো, একটা কঠিন জিনিস সেটা তো ম্যাক্সিমামই পারবে না। তুমি যদি পারো তাহলে যতটা না এগোবা, একটা সহজ জিনিস তুমি যদি না পারো তার থেকে অনেক গুণ পিছায় যাবে। এজন্য সহজ জিনিস কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না, ঠিক আছে। ওকে, মিউকাস কোষ আর গবলেট কোষ যদি আমাদের হয়ে গিয়ে থাকে, মিউকাস কোষ আর গবলেট কোষ, এইবার আসেন, এবার আমাদের শিখতে হবে হচ্ছে চিপ কোষ। কোনটা? চিপ কোষ। চিপ কোষটা একটু কেন আলাদা করে বলতেছি বলতেছি দাঁড়ান। চিপ কোষ, এটাকে কি নামে ডাকা হয়? প্রধান কোষ।
প্রধান কোষ। আচ্ছা, প্রধান কোষ বা চিপ কোষের কাজ হচ্ছে পেপসিনোজেন, আবারও বলতেছি, পেপসিনোজেন নিঃসরণ করে। প্রধান কোষ বা চিপ কোষ কি করে? পেপসিনোজেন নিঃসরণ করে। একটু ভালো করে লিখেন, এই জায়গাটা কিন্তু অনেকগুলো ইনফরমেশন আছে, ওকে। আজকে কয়টা কিউ সলভ হবে? আপনি যদি কোশ্চেন দেখেন তাহলে হয়তো বা 15-16টা, বাট কোশ্চেন রিলেটেড আরও যে ইনফরমেশন আছে তাহলে সেই ক্ষেত্রে আপনার 80+ ইনফরমেশনে যাবে, ঠিক আছে? ওকে, তো যেটা বলতেছিলাম যে আমাদের পেপসিনোজেন নিঃসরণ করে। এখন এই যে পেপসিনোজেন যে জিনিসটা, এই পেপসিনোজেন কি? পেপসিনোজেন হচ্ছে পেপসিনের অগ্রদূত, পেপসিনের অগ্রদূত। এখন এই পেপসিন জিনিসটা কি? পেপসিন হচ্ছে প্রোটিন, মানে প্রোটিন এই জিনিসটাকে যে হজম করে ফেলে, আমাদের দেহে প্রোটিন হজম করার জন্য যে এনজাইমটা কাজ করে, পেপসিন, প্রোটিন হজমকারী, প্রোটিন হজমকারী এনজাইম। এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে প্রোটিন জিনিসটা আবার কি? প্রোটিন জিনিসটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার, অ্যামাইনো অ্যাসিডের পলিমার, এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, কোন চেইন দ্বারা এই পলিমারটা অ্যাটাচড থাকে, অ্যামাইনো অ্যাসিডের পলিমারটা কোন চেইন দ্বারা অ্যাটাচড থাকে? আপনারা কি কেউ বলতে পারবেন? এটা একটু বলেন তো, অ্যামাইনো অ্যাসিডের পলিমারটা কোন চেইন দ্বারা অ্যাটাচড থাকে? একটু সবাই বলেন, অ্যামাইনো অ্যাসিডের পলিমারটা কোন চেইন দ্বারা অ্যাটাচড থাকে? এই সবাই গুগলে যেন না বা বই খাতা উল্টায় না, পারলে বলেন, না পারলেও সমস্যা নেই। আপনি যে সব পারবেন এরকমও না, আমি নিজে যে সব পারি এরকমও না। ওকে, এটা হচ্ছে পলিপেপটাইড চেইন, ঠিক আছে? তাহলে এখানে লিখে দিলাম অ্যাসিডের পলিমার উইথ পলিপেপটাইড চেইন। পলিপেপটাইড চেইন, পলিপেপটাইড, সাব্বাস। এই যে সাবিনা ইয়াসমিন, দোলন সামিয়া, রিমা ইসলাম, জান্নাত পলিপেপটাইড, সাব্বাস সাব্বাস। মাহবুবা অনি, মনে পড়ছে না, সাব্বাস। এই যে ফারজানা ইয়াসমিন, সাব্বাস সাব্বাস, পলিপেপটাইড, সাব্বাস, ঠিক আছে, তোমাকেও আমি অ্যাপ্রিসিয়েট করলাম। ওকে, তো এখন দেখেন এইখানে কিন্তু অলমোস্ট 7-8টা মতো এমসিকিউ আছে। একটু ভালো করে এই স্লাইডটা একটু দেখেন, বা আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, বা একটু কষ্ট করে নোট করেন, কারণ আমাদের কিন্তু নোট শেয়ারিং ক্যাম্পেইনটা কিন্তু চলছে। ও আরেকটা কথা হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আগামীকালকে সন্ধ্যা 6:30টায় কিন্তু আপনাদের আখি আপুর আস্ক ইওর মেন্টর ক্লাসটা আছে, ঠিক আছে? আখি আপুর আস্ক ইওর মেন্টর ক্লাসটা আছে, যে ক্লাসটা কিন্তু আসলে একটু বেশি ইম্পর্টেন্ট কেন, আপনাদের মনে যত প্রশ্ন থাকে, যে কোনো ধরনের এই নার্সিং অ্যাডমিশন নিয়ে যত ধরনের প্রশ্ন থাকে, আপু কিন্তু আপনাদেরকে এটা সলভ করে দিতে পারবে। আচ্ছা, আমার একটু ইম্পর্টেন্ট, ওয়েট, হ্যালো, হ্যাঁ 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 শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ভালো, হ্যাঁ ক্লাসে তো, আচ্ছা কেটে দিলাম, ওকে। আচ্ছা, একটু কলটা রিসিভ করলাম, মানে এই কলটা এই মুহূর্তে আসার কথা ছিল না আর কি, তো আকস্মিকভাবে চলে আসলো, তো এই জন্য আর কি রিসিভ করলাম। ডান, ডান, সাব্বাস। এই জিনিসগুলাই ভালো লাগে, যে কোনো একটা কিছু করতে বলার আগেই
ধরেন আমি আপনাকে লিখতে বলতাম যে আপনারা একটু সবাই এটা হলে নোট ডান লেখেন, সেটা বলার আগেই আপনারা যে লিখে দিয়েছেন এটাই হচ্ছে ভালো লাগে আর কি, ঠাস ঠুস করে। ওকে, এখন আসেন আমাদের নেক্সট যে কোশ্চেনটা, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স মানবদেহের কোন অঙ্গে থাকে? আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, এটা খুবই পপুলার একটা কোশ্চেন, সেই ক্লাস 9-10 থেকেই পপুলার একটা কোশ্চেন, অগ্নাশয়। এখন আমার এই অগ্নাশয়টা কেন মনে আছে, আমাকে যে পড়াতেন তার নামও ছিল দেবাশিস স্যার, দেবাশিস দত্ত। তো উনি হচ্ছে আমাকে এটা নিয়ে একদিন একটা চড় মারিছিলেন, ঠিক আছে, যে এত সহজ জিনিস তুমি পারোনি কেন, মানে আমি পড়েছিলাম না, সন্ধ্যাবেলায় খেলতে গেছিলাম তো পড়েছিলাম না। তো এই জন্য হচ্ছে আমার এটা ভালো করে মনে থাকে অগ্নাশয় থেকে। এখন দেখেন এই যে অগ্নাশয়, এই অগ্নাশয়টা কিন্তু, দাঁড়ান একটু লিখি আগে, অগ্নাশয়। এখন এই যে অগ্নাশয়, এই অগ্নাশয়টা কিন্তু 4 ধরনের কোষ থাকে। কয় ধরনের কোষ? 4 ধরনের কোষ। আপনারা একটু কষ্ট করে লিখেন, আমি ক্লাসে এসে লিখি এই কারণে যাতে আপনারাও একটু আমার সাথে, বা আমিও নিজেও একটু আপনার সাথে কষ্ট করি। 4 ধরনের কোষ। 4 ধরনের কোষ কি কি? আলফা কোষ, বিটা কোষ, গামা কোষ, সবাই একটু লিখবেন। হে, গামাটা লেখা হয়নি, কি বোর্ডটা কি একটু দেরিতে কাজ করে নাকি? গামা কোষ, আর হচ্ছে ডেল্টা কোষ, ডেল্টা কোষ, ঠিক আছে। এখন এই যে 4 ধরনের কোষ আছে না, এই 4 ধরনের কোষই নালীবিহীন কোষ। এই 4 ধরনের কোষই কি? নালীবিহীন কোষ। বানান ভুল হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, বাংলাতে আসলে এতটা পটু নই আর কি, ঠিক আছে। এই 4 ধরনের কোষই আসলে নালীবিহীন কোষ, আলফা বিটা গামা ডেল্টা। সাব্বাস, জান্নাত জান্নাত। উইনার হলে কিভাবে যোগাযোগ করব? ঈশা ভাইয়ের আইডিতে একটু নক দিলেই হয়ে যাবে, ঈশা ভাই সব কিছু মেনটেন করে আর কি। সাবাস, আপনার এইগুলাতে হচ্ছে এগুলো নালীবিহীন কোষ, ঠিক আছে। এখন দেখেন অগ্নাশয়, এই অগ্নাশয় জিনিসটা তো এটার অ্যান্সার, তাহলে অগ্নাশয়ের স্থানটা কোথায় সেটা আগে আমাদের জানতে হবে। অগ্নাশয়ের স্থান, দেখেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, মানব দেহে পাকস্থলীর নিচে, পাকস্থলীর নিচে ডিওডেনাম, ডেনামের অর্ধবৃত্তাকার ভাঁজে অগ্নাশয় থাকে, ঠিক আছে। ডিওডেনামের অর্ধবৃত্তাকার ভাঁজে অগ্নাশয় থাকে, ঠিক আছে। অগ্নাশয়ের স্থান হচ্ছে এটা, ভাঁজে অগ্নাশয় থাকে, এটা ইম্পর্টেন্ট। নালীবিহীন কোষ, নালীবিহীন কোষ, তার আগে বলেছেন সবাই আলফা বিটা গামা, খুবই ভালো খুবই ভালো, ঠিক আছে। এখন আসেন, বুঝলাম যে অগ্নাশয়টা এখানে থাকে, এটা আমি বুঝলাম। আর অগ্নাশয়ের কোথায় আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থাকে এটা যদি আমাকে প্রশ্ন করে, তাহলে এখন আসেন সেটা আমরা লিখে ফেলি। অগ্নাশয়ের কোথায়? অগ্নাশয়ের মধ্যে লোবিউল থাকে। কি থাকে? লোবিউল। তাহলে অগ্নাশয়ের লোবিউল গুলার ফাঁকে ফাঁকে, কিসের? লোবিউল গুলার ফাঁকে ফাঁকে বহু ভুজাকার, মাইন্ড ইট, প্রত্যেকটা মানে একটা লাইনেই কিন্তু 4-5টা এমসিকিউ রয়ে যাচ্ছে। বহু ভুজাকার, ভুজাকার গুচ্ছাকারে থাকা কোষগুলো, গুচ্ছাকারে থাকা
কোষগুলোই আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। তাহলে এইটা হচ্ছে অগ্নাশয়ের স্থান, আর পরেরটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের স্থান। এই যে হয়ে গেল। দেখেন একটা বোর্ডের মধ্যে আমাদের এনাফ ইনফরমেশন চলে আসে। তাহলে প্রথমে আমরা দেখলাম যে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স মানবদেহের কোন অঙ্গে থাকে? অগ্নাশয়ে থাকে। ওকে, এখন অগ্নাশয়ে আবার 4 ধরনের কোষ আছে, আলফা, বিটা, গামা, ডেল্টা। আর 4টাই হচ্ছে নালীবিহীন কোষ। অগ্নাশয়টা কোথায় অবস্থিত সেটা একটু আমাদের দেখতে হবে। আবার অগ্নাশয়ের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স যেটা কোশ্চেনে বলেছে সেটা এক্স্যাক্ট কোথায় অবস্থিত সেটাও একটু আমাদের দেখতে হবে। অগ্নাশয়ের স্থান হচ্ছে পাকস্থলীর নিচে, খেয়াল করেন, ডিওডেনামের অর্ধবৃত্তাকার ভাঁজে অগ্নাশয় থাকে। ঠিক আছে, আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের স্থান অগ্নাশয়ের গ্লোবিউলগুলার ফাঁকে ফাঁকে বহুভুজাকার এবং কিভাবে থাকে? গুচ্ছাকারে থাকে যে কোষগুলো, সেগুলাই হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। ঠিক আছে, একটু আমি সরে সরে গেলে মনে হয় ভালো হয়। ডান? লেখা ডান হয়ে গেলে একটু আপনারা লিখতে পারেন যে দাদা লেখা ডান, তাহলে আমি বুঝবো যে আমরা হচ্ছে ভালো করে এগোচ্ছি আর কি। ঠিক আছে, আমরা এখন আসেন পরেরটায় চলে যাই। কোন ভিটামিন রক্তপাত বন্ধ করতে সহায়তা করে? কোন ভিটামিন রক্তপাত বন্ধ করতে সহায়তা করে? ডান। এই যে আপনাদের এই জিনিসটা অনেক ভালো লাগতেছে যে অনেক বেশি কনসেন্ট্রেটেড। দাদারা বলেছে, তাহলে আমি দ্রুত এই কাজটা করে ডান লিখে ফেলি। এটা ভালো। অনেকে লিখতেছেন, তো আমি সবার নাম পড়তে পারতেছি না, তবে আমি নিজে কিন্তু সবার নাম পড়তেছি। ঠিক আছে, আমি দু একটা নাম নিই একটু। ক্লিয়ার ভাইয়া, জান্নাত জান্নাত, নাইমা আক্তার বলেছে ডান, সাবিনা ইয়াসমিন লেখা ডান, রাদিয়া সুলতানা ডান। তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা লিখেছে, আমি প্রত্যেকের নামে পড়েছি, হয়তো বা লাইভে পড়াটা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা এখন আসো, কোন ভিটামিন রক্তপাত বন্ধ করে? ভিটামিন কে। কেমনে জানলেন ভিটামিন কে? কারণ আমি জানি বাকিগুলা করে না। কিভাবে জানলেন বাকিগুলা করে না? তাহলে চলো দেখে আসি বাকিগুলো আসলে করেটা কি, বাকিগুলোর কাজটা কি। প্রথমে আসো ভিটামিন এ। আচ্ছা, অনেকে যারা বলেন এরকম, সমস্যা নেই, বাট অনেকে এরকম বলেন ভাইটামিন এ। এটা আসলে কি খুব দরকার, নাকি এটার উচ্চারণটা এরকম? মানে আমি ছোটবেলা থেকে ভিটামিন ভিটামিন এইভাবেই শুনে আসি। তো তো যারা আসলে একটু ভাইটামিন এ বলেন, আমাদের একটা ম্যাডাম আছে বুঝছেন, উনি একটু ভাব নিয়ে ইংলিশ বলতে গিয়ে 80, হ্যাঁ 81, 82, 83, আমরা তো সবসময় এইভাবে শিখে আইছি। মানে আমরা তো বাঙালি, খুব বেশি আহামরিতে ইংলিশ ওইভাবে অভ্যস্ত না যে একদম পারফেক্টলি আমরা বলি। আমরা কিন্তু সবাই বলি কি বেসিক্যালি, কিন্তু উচ্চারণটা কি বেসিকলি। বেসিকলি অনেকে আমরা এটা বলি না, বেসিকলি এটা বলি না, বেসিক্যালি বলি। বললাম, বুঝতে পারলেই হলো। বাট ওই যে ওই জায়গায় ম্যাডাম বলে কি 81 তো বলবে, ওখানে বলে 81, 82। মানে ভাই আপনি তো সারাটা ক্লাস বাংলাই পড়ালেন আমাদের, আমাদের যদিও ইংলিশ মিডিয়াম, বাট আপনি তো কথাগুলো আমাকে প্রসেসটা বাংলায় বোঝালেন, লাস্টে এসে এমনি 81, 82, 41, 42 এমনি বলার কি দরকার? আসলে ঢং বেশি ভাইটামিনে। আচ্ছা, তোমরা যেটাতে কমফোর্টেবল সেটাই হোক, বাট পরীক্ষার খাতায় কিন্তু ওইটাই দেখাতে হবে। ঠিক আছে, পরীক্ষার খাতায় ওইটাই দেখাতে হবে। ওকে, আসো, কোন ভিটামিন রক্তপাত বন্ধ করতে, কোন ভিটামিন রক্তপাত বন্ধ করতে সাহায্য করে? ভিটামিন কে। তাহলে আমরা এখন ভিটামিন এ এর কাজটা একটু দেখে ফেলি। ভিটামিন এ এর কাজ হচ্ছে সে রাতকানা রোগ প্রতিহত করে। বাপরে কি বাংলাটা দিলাম, রাতকানা রোগ প্রতিহত করে সেই। আচ্ছা, এরপর হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর কাজটা কি? খুব সুন্দর দুইটা কাজ আছে, কিন্তু এটা খুবই স্পেসিফিক, এবং সরি ভিটামিন ডি না, এবার ভিটামিন বি বলবো। খুব সুন্দর স্পেসিফিক এবং এটা আসে। ভিটামিন বি, দেখেন, আরবিসি, রেড ব্লাড কার্পাসেল, ঠিক আছে, অর্থাৎ লোহিত রক্তকণিকা, সেটা হচ্ছে গঠন করে।
আর ডিমেনশিয়া প্রতিরোধ করে। ডিমেনশিয়া হচ্ছে একটা রোগ, ডিমেনশিয়া প্রতিরোধ করে, ডিমেনশিয়া প্রতিরোধ করে। ঠিক আছে, তাহলে গেল ভিটামিন বি গেল। এবার আসেন ভিটামিন ডি। ভিটামিন ডি, ওকে। ভিটামিন ডি যেটা, এটা মূলত আমাদের হাড় গঠনে সাহায্য করে। ঠিক আছে, তাহলে একটু লিখে ফেলেন, হাড় গঠনে প্রয়োজনীয় ক্যালসিয়াম ও ফসফেট, ক্যালসিয়াম ও ফসফেট সরবরাহ করে, সরবরাহ করে। দেখেন এই একটা জায়গা থেকে আপনি কি কি বুঝতেছেন। যদি আপনাকে বলে যে হাড় গঠনের জন্য প্রয়োজনীয় কোন ভিটামিন, আপনি বলতে পারবেন ভিটামিন ডি। আবার আপনি যদি আপনাকে যদি জিজ্ঞেস করে ভিটামিন ডি হাড় গঠনের জন্য কোন কোন উপাদান সরবরাহ করে থাকে, আপনি বলতে পারবেন ক্যালসিয়াম ও ফসফেট। আশা করি আপনি একটু বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা। ও ভিটামিন ডি এর কিন্তু আরো একটা কাজ আছে, সেটা কি, অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণ করে, ক্যালসিয়াম শোষণ করে। অন্ত্র থেকে ক্যালসিয়াম যদি শোষণ করত, তাহলে মানে আমার অন্ত্র থেকে ক্যালসিয়াম নিয়ে নিচ্ছে, তাহলে কিন্তু এটা ভিটামিন ডি এর একটা অপকারিতা হতো। তার মানে অন্ত্র থেকে ক্যালসিয়াম আসলে শোষণ করে না, অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, মাইন্ড ইট, নিয়ন্ত্রণ করে। ওকে, আজকে আপনাদের ভাগ্যে এমন কোনো প্রশ্ন পড়েনি যেটা আমি চিত্র দিয়ে আপনাদেরকে বোঝাতে পারি। সব একদম এত ইনফরমেটিভ, এই জন্যই সকাল থেকে বলতেছি যে আজকে আপনাদের একটু ধৈর্য দরকার। অধৈর্য হয়ে চলে গেলে আপনি হেরে যাবেন আজকে। ঠিক আছে, এরকম হয় কিন্তু আপনি যখন দেখবেন, আপনারা যারা আগের ক্লাসটা করেছেন, আপু যখন ক্লাস করাইছিল ওইখানে আপনাদেরকে হার্টের ছবি এঁকে দেখাইছিল আপু। তো এইখানে না এরকম কোনো প্রশ্ন নেই যে আসলে যেটা আমি আপনাকে ছবি এঁকে খুব সুন্দরভাবে বুঝাতে পারি। এখানে আপনাকে একদম মুখস্থ করে ফেলতে হবে, ঝাড়া মুখস্থ। এটা হয়, এটা এটা শেষ, একদম ঝাড়া মুখস্থ। ঠিক আছে, আর আরেকটা কথা, অনেকে বলে যে বায়োলজি হচ্ছে বুঝে বুঝে পড়লে সহজ। আমি ওটার সাথে একমত, বুঝে বুঝে পড়লে সহজ। তবে বুঝে পড়েন বা না পড়েন, মুখস্থটা কিন্তু করতে হবে। এটা এটা কথা, এটা এটা আমি সব সময় সবার সামনে দাঁড়ায় আমি বলতে পারি। যেই বলবে না কেন যে বায়োলজি কখনো মুখস্থ করা লাগে না, বায়োলজি বুঝে বুঝে পড়লে এমনিই হয়ে যায়। বিশ্বাস করেন, যখন আপনার এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে, তখন আপনি বুঝেন, আপনি টপিকটা বোঝেন, কিন্তু ওই লাইনটা আপনার মনে নেই, আপনি কিভাবে দেবেন। তাই একটু বুঝেন বা না বুঝেন, মুখস্থটা ইম্পর্টেন্ট, বুঝলে ভালো। ঠিক আছে, আমি আমি একটু সত্যি কথা আপনাদেরকে বলতে চাই। ঠিক আছে, বোঝেন বা না বোঝেন, মুখস্থ করবেন, বুঝলে ভালো। বায়োলজি ভালো লাগে না, বায়োলজি কিন্তু ভালো লাগার মতো একটা সাবজেক্ট। যদি আমি আপনাদেরকে একটু এইচএসসি থেকে পড়াতে পারতাম, আপনাদের ভালো লাগতো। যাই হোক, আমি ইঞ্জিনিয়ার, আমি ফিজিক্স পড়াই, তো ওইভাবে আমি এইচএসসি থেকে পড়াতে পারবো না, এটা যায় না আসলে। ওকে, কোনো না কোনো দিন আপনাদের সামনে বায়োলজি নিয়ে হাজির হয়ে যাব। এখন আসেন, আমাদের তিনটার কাজ হয়ে গেল, কিন্তু তিনটার কাজের মধ্যে কোথাও রক্তপাত বন্ধ নেই। তার মানে ভিটামিন কেই হচ্ছে আমাদের রক্তপাত বন্ধ করতেছে। এইবার আসেন, দুইটা ইনফরমেশন একটু লিখে রাখেন। রোদে গেলে, রোদে গেলে কোন ভিটামিনের কার্যকারিতা বৃদ্ধি পায়? রোদে গেলে ভিটামিন ডি প্রাপ্ত হয়। ত্বক। আচ্ছা, রোদ বলতে এখানে কি বোঝাচ্ছে এটা আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি, আপনারা যদি সম্ভব হয় একটু লিখে নেন। রোদ বলতে বোঝানো হচ্ছে সাধারণত সকাল 10টা থেকে বিকাল 3টা আর কি, সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত যে রোদটা থাকে, সেই রোদটায় ভিটামিন ডি হচ্ছে সর্বোচ্চ পরিমাণ আপনি আপনার ত্বকে গ্রহণ করতে পারবেন। আর আরেকটা সিস্টেম আছে এটা দেখার, যে যে সময়টায় আপনি রোদে দাঁড়ালে আপনার ছায়াটা আপনার থেকে ছোট থাকে। আমি আবারও বলছি, যে সময়টায় রোদে দাঁড়ালে আপনার ছায়াটা আপনার থেকে ছোট থাকে, ওই সময়টায় হচ্ছে ভিটামিন ডিটা সর্বোচ্চ পরিমাণে আপনার ত্বকে গ্রহণ করতে পারবেন। ঠিক আছে, রোদে গেলে।
এখন এই রোদে গেলে মানে তাপ তাপ পাচ্ছে সূর্যের আলো, ঠিক সেইভাবেই অতিরিক্ত তাপে, রিক্ত তাপে কোন ভিটামিন ক্ষয় হয়ে যায়? ভিটামিন সি ক্ষয় হয়ে যায়। আমি জানি না আপনাদের মা বাবা এটা বলে কিনা, কিন্তু ওই যে আমাদের কিন্তু বলতো যে এখন লেবু খাইছিস তো তুই এখন আবার খেলতে যাবি কেন? মানে আমি হচ্ছে আপনার আমাদের যে সিস্টেমটা ছিল 3:30 4টা পর্যন্ত ঘুমাতে হবে, তারপর উঠে 1 ঘন্টা পড়তে হবে, 5টার সময় খেলতে বেরোতে হবে, ঠিক আছে? তো খাওয়া দাওয়া করতাম দুপুরবেলা 1টা 1:30টার মধ্যে খাওয়া দাওয়া করতাম। এরপর বলতাম যে মা আমি ওই ঘুম থেকে উঠে যে 1 ঘন্টা পড়তাম ওইটা আমি এখন পড়বো। মা বলতো পড়েন। ওই প্রতিদিন তো ঘুমানোর অভ্যাস, হ্যাঁ, বইটা নিয়ে এইরকম এরকম করতাম। মা এসে বলতো বাবা আপনি ঘুমান, সমস্যা নেই, আপনার পড়া লাগবে না, আপনি এমনি খেলতে যেন, আপনি ওই মাঝখানে পড়াটুক বিকাল 5টা থেকে 6টা না 4টা থেকে 5টা পড়া পড়া লাগবে না। ওই যে ঘুমাতে গেলাম না, চোখটা পিট 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 পিট, খেলতে যাবো খেলতে যাবো খেলতে যাবো, নিচে সবাই চলে আইছে, সবাই ডাকাডাকি করছে খেলতে যাবো খেলতে যাবো, বাইরে থেকে ঘুমের খুব ঘুম আমি, হ্যাঁ। মা তো ভাবছে এই বাবা তো আমার খুব ঘুম। ঠিক যখনই 3:30 ঘড়ির কাঁটায় বাজে তখনই কিভাবে যেন আমি উঠে যাই। তখন মা একটু ই করে, ঠিক 3:30টায় আপনি উঠলেন কিভাবে? তো তখনই 3:30টার সময় উঠে তখনই খেলতে নেমে যেতাম, এবং সন্ধ্যা 7টা বেজে যেত তখনও আমাদের খেলা, যতক্ষণ পর্যন্ত আমরা চোখে দেখতে পাচ্ছি কোনোভাবে বলটা আসতে সেটা দেখতে পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমাদের খেলাটা চলতো, ঠিক আছে? তো ওই সময় আর কি মা এইটা বলতো যে বাবা 3:30টার সময় খেলতে যাচ্ছেন, কেবল না আপনি খেয়ে উঠলেন ভাতের সাথে লেবু, এই লেবুটা তো আপনার ক্ষয় হয়ে যাবে, ভিটামিন সি কিন্তু তাপে গেলে নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এখন আসেন আমরা পরের কোশ্চেন একটু চলে যাই। পরের কোশ্চেন দেখেন, রোগ সৃষ্টিকারী অণুজীবকে কি বলা হয়? দেখেন, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি এই দুটো তো আমাদের রোগ প্রতিরোধের কাজে ইউজ হয়, এই দুটো অবশ্যই হবে না। টক্সিন, এই টক্সিনের নাম হচ্ছে প্রতিবিষ। কি নাম? প্রতিবিষ। তাহলে আমাদের একটাই অপশন বেঁচে থাকে, সেটা হচ্ছে প্যাথোজেন। তো এই প্যাথোজেন হচ্ছে এক ধরনের সংক্রামক ব্যাধি বলা চলে এটাকে। প্যাথোজেন হচ্ছে এক ধরনের সংক্রামক ব্যাধি, বা এটাকে না ব্যাধি না, আপনি এটাকে বলতে পারেন এজেন্ট, এক ধরনের সংক্রামক এজেন্ট। আরেকটা কথা এটা সম্পর্কে একটু লিখে রাখতে পারেন, এমন জৈবিক সত্তা যা আশ্রয়দাতাকে মানে একদম আক্রান্ত করে ফেলে, ঠিক আছে? এমন জৈবিক সত্তা যা আশ্রয়দাতাকে রোগাক্রান্ত করে ফেলে, ক্রান্ত করে ফেলে, ঠিক আছে? প্যাথোজেন, এটা সহজ ছিল। ওকে, এবার আসেন এরপর দেখেন, মানবদেহে রক্ত পরিসঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন কে আর কি? তো দেখেন এখানে কে কে কি কি করেছে এটা তো আমরা একটু জেনে আসি। আলেকজান্ডার ফ্লেমিং, ইনি প্রথম পেনিসিলিয়াম আবিষ্কার করেছিলেন। কি আবিষ্কার করেছিলেন? পেনিসিলিয়াম, ঠিক আছে। এডওয়ার্ড জেনার গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। কিসের? গুটি বসন্ত। আপনাদের দাদু দিদা বা তার পূর্ব জেনারেশন যদি কখনো জিজ্ঞাসা করার সুযোগ হয়, দেখবেন আগে অনেক মানুষ গুটি বসন্তে মারা যেত, কিছু একটা হলেই মরে যাচ্ছে, ওই যে দাঁত 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 হয়ে উঠতো আর কি, ঠিক আছে? গুটি বসন্ত এর ভ্যাকসিন আবিষ্কার করেন।
এবং বলা বাহুল্য এটাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ভ্যাকসিন। আবিষ্কার করেন না, এটা আবিষ্কার করেন বললে ভুল হবে একটু। গুটি বসন্ত, একটু দেখেন এই ভুলটা হয়ে ভালো হয়েছে, একটু খেয়াল করেন। গুটি বসন্ত এর ভ্যাকসিন আবিষ্কারের পথিকৃৎ বলা চলে ওনাকে, পথিকৃৎ, ঠিক আছে, পথিকৃৎ, ওকে ডান। এবং এটা একটু অ্যাড করে দিতে হবে, এটি পৃথিবীর সর্বপ্রথম ভ্যাকসিন, এটি পৃথিবীর সর্বপ্রথম ভ্যাকসিন। ওকে, এবার আসেন একটা গ্যাপ দিয়ে একটু লুই পাস্তরে চলে যায়। লুই পাস্তর সাহেব কি করেছিলেন? লুই পাস্তর সাহেব করেছিলেন জলাতঙ্ক রোগের যে টিকা সেটা উনি আবিষ্কার করেছিলেন। জলাতঙ্ক রোগের টিকা উনি আবিষ্কার করেছিলেন। তবে ওনার একটা স্বভাব আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে যে উনি জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করে একটা ছেলের জলাতঙ্ক হয়েছে তারে দিয়ে দিছে, মানে পরীক্ষা করার জন্য দিয়ে দিছে। ছেলেটা কিন্তু মারাও যেতে পারতো, বাট লাকিলি সে ঠিক হয়ে গেছে, এটা ঠিক আছে। কিন্তু এটা একটা আমার কেমন যে লাগে দিয়ে দিছে, একটা বানাইছি পুশ করে দিলাম। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা দেখেন কে বাকি আছে, এই ভদ্রলোক। তাহলে এই ভদ্রলোকের যেহেতু কোনো অন্য কোনো সে কাজ টাজ করার সময় পায়নি, তাহলে আমরা বলতে পারি মানবদের রক্ত পরিসঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করেন হচ্ছে এই উইলিয়াম হার্ভে। ঠিক আছে, হ্যাঁ এই যে গুটি বসন্তের পথিকৃৎ এডওয়ার্ড জেনার এটি পৃথিবীর সর্বপ্রথম আবিষ্কার করেন তিনি। জি, এটাই। আই অ্যাম সিলেটি, এই যে এই সিলেটে গেলে তো এখন ইংলিশে কথা বলা লাগে না, সিলেটে গেলে এখন ইংলিশে কথা বলা লাগে। আচ্ছা, দেখি আমাদের নেক্সট কোশ্চেনগুলো আমরা একটু শুরু করি। আসেন শুরু করি। আমাদের নেক্সট কোশ্চেন কিন্তু এবার আমাদের শেষ। দেখেন আমরা অনেকখানি পড়েছি, আমি একটু যদি দেখাই আপনাদেরকে, একটু আপনারা এই যে সাইডে মনে হয় দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই জায়গা থেকে শুরু করে প্রত্যেকটা স্লাইডেই আমাদের এমন কিছু আছে যেটা আমরা মোটামুটি বেশ ভালো করেই পড়েছি আর কি। এবং আগামীকালকে কিন্তু এর মধ্য থেকে আপনাদের কোশ্চেনগুলো চলে আসবে, অনেক কিছু আমাদের শেখা হয়ে গেছে। এখন আসেন আমাদের 2020-21 সালের প্রশ্নগুলো আমরা সলভ করে ফেলবো। 2020-21 সালের প্রশ্নগুলো সলভ করে ফেলবো। যদি আপনারা একটু রেডি থাকেন তাহলে আমাকে একটু বলেন তো যে দাদা ভাইয়া রেডি, এটা একটু বলেন আমাকে, বলেন বলেন বলেন। আমি একটু সাথে সাথে ঠাস করে একটু পানিটা খেয়ে নিই, আপনারা ঠাস করে রিপ্লাই দেন। রেডি? কানিস, ফাতেমা, উর্মি, তানিয়া, এত দ্রুত যাচ্ছে মানে তোমাদেরকে ডেলিভারি দিতে পারতেছি না। ঝুমা আক্তার, সাদিয়া, ফেরদৌস, ওকে রেডি? তোমরা রেডি তো আমিও রেডি। আসো, এখন আসেন, ডেঙ্গু জ্বর হলে রক্তের কোন উপাদানটি সাধারণত কমে যায়? আম, এইটা আসলে আমার থেকে ভালো, আমার দেখা মতো আর কেউ জানে না। আমি একটু 1 মিনিটের মধ্যে আপনাদেরকে বলে দিই। আমি খুব কাছ থেকে কয়েকজনের ডেঙ্গু রোগ দেখেছি, যেমন আমার ফ্রেন্ড মিলন মিয়া, বুটেক্সে পড়ে, আর ওর ডেঙ্গু হয়েছিল অনেক আগে। আর আমার মার ডেঙ্গু হয়েছিল এই রিসেন্টলি, গত 11ই নভেম্বর আমার মার জন্মদিন ছিল, ওই দিনই হচ্ছে ডেঙ্গু ধরা পড়েছে। তো এই দুইটা ডেঙ্গু আমি কাছ থেকে দেখেছি। তো আমার যে বন্ধু, তার প্ল্যাটিলেট মানে অনুচক্রিকা, ডেঙ্গু হয়েছিল, তো তার অনুচক্রিকা কমতে কমতে, প্ল্যাটিলেট কমতে 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 ওর মনে হয় 1.5 লক্ষতে আইছিল। সাধারণত 2.5 লক্ষ, 3 লক্ষ, 3.5 লক্ষ থাকে, তো ওর হচ্ছে কমতে কমতে 1.5 লক্ষতে আইছিল। তো 1.5 লক্ষতে এসে আবার ব্যাক করেছে, ঠিক আছে, 1.5 লক্ষতে এসে আবার ব্যাক করেছে। প্রতিদিন ডাব টাব গ্রামে গিয়ে যতদূর খাওয়া সম্ভব ততদূর খাইছে। তো
ওর 1.5 লক্ষতে সে ব্যাক করেছে, তো 1.5 লক্ষতে ও একদম মানে মরার মতো অবস্থা হয়ে গেছিল ওর, যখন প্ল্যাটিলেট ওর 1.5 লক্ষতে নেমে গেছে। আচ্ছা, ওর কথা গেল। এবার আমার মার কথাতে আসি। আমার মার হচ্ছে আপনার প্ল্যাটিলেট কমেছে মনে হয় সর্বোচ্চ 2 লাখ পর্যন্ত, 2 লাখ পর্যন্ত আইছে। তাতে আমার মা এখনও অসুস্থ, এখনও তার হাঁটতে একটু কষ্ট হয় বা চোখে একটু ঝাপসা দেখে, এখনও সে সেই রোগের কি বলে পরবর্তী যে ইয়াগুলা সেগুলা নিয়ে চলতেছে। এবার বলি মাঝখানে আমার কথা। আমার প্ল্যাটিলেট এই 3 জনের মধ্যে সব থেকে বেশি, আমার সাধারণত 3.5 লক্ষ 4 লক্ষ এরকম থাকে। তো আমার প্ল্যাটিলেট মোটামুটি কমতে কমতে 2.5 লক্ষ, 1 লক্ষ, মানে 2.5 লক্ষের থেকে ধূপ করে তার 1 লক্ষে নামেনি, দিন গেছে 2.5 লক্ষ থেকে আস্তে আস্তে 1 লক্ষ, সেখান থেকে 50,000, বুঝতেছেন, 80,000, 50,000। আমার অবস্থা তো তখন, আমি তো শোয়া একদম, আমি হসপিটালে একদম শোয়া, একদম শোয়া রে ভাই, কোনো মানে মাথাটা যে আমি এরকম উঁচু করবো আমি এটাও করতে পারতেছি না। তো 50,000, 40,000, 30,000, 20,000, 10,000-এ আমার নেমে গেছে। আমি কি আপনাদের বোঝাতে পারছি? আমার গায়ে ওই দিনগুলোর কথা মনে করলে এখনো শীত কাটা দিয়ে উঠতেছে। আর মা প্রত্যেক দিন 2 বেলা আমার হচ্ছে যে রিপোর্টটা নিত, সেই রিপোর্টে মা শুধু একটাই একটাই আপনার জিনিস দেখতো, যে সেইটা বাড়িছে কিনা, সেটা হচ্ছে প্লাটিলেট, অনুচক্রিকা। ঠিক আছে? তো আমার যখন আমার মনে আছে, আমার যখন প্রায় 20,000-এ নেমে আইছে, আমি তো সব কিছু খাচ্ছি, মানে সব, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তো আমার যখন 20,000-এ নেমে আসে, তখন আমার বান্ধবী আর কি, আহ, মানে আমার পছন্দের মানুষ, সরাসরি বলি, আমরা আমরা তো বড় হয়েছি, সো এটা লুকাচুরি কিছু নেই। আমার পছন্দের মানুষ ও ছিল। ও হচ্ছে পেঁপে পাতার রস বেটে এনে আমাকে খাওয়াইছে। ভাইরে ভাই, এত তিতে, মানে ওইটা খেয়ে আমি মনে হয় আরো অসুস্থ হয়ে পড়তেছিলাম। বাট 10,000 থেকে আমি পরের দিন ব্যাক করেছিলাম। 10,000, আমার তো ডোনারও রেডি হয়ে গেছিলো, যারা ওই যে প্ল্যাটিলেট দেয় তার সেই ডোনারও রেডি, সব কিছু রেডি। আমি যাবো এবার মায়ের ভোগে চলে যাব, পাস হয়ে যাব। ঠিক আছে? মানে দেখেন, এই একটা কোশ্চেন, এই কোশ্চেনটা পারলে আপনি পরীক্ষায় পাস হয়ে যাবেন। আর এই কোশ্চেনটা যদি আমি না পারতাম আমার লাইফে, তাহলে আমি পৃথিবী থেকে পাস হয়ে যেতাম আর কি। ঠিক আছে? ওকে, সবাই একটু সাবধানে থাকেন। তো অনুচক্রিকা, এটা মনে হয় আমার থেকে ভালো আমি কাউকে আর ওইভাবে দেখিনি। যাই হোক, এখন আসেন, লালা গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইমের নাম কি? ভাই, আসসালামু আলাইকুম। লালা গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইমের নাম কি? লালা গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইমের নাম হচ্ছে টায়ালিন। দেখেন এই যে এখানে লিখেছে টামালিন। উফ, কি বানান, মানে জি করতা है तेरा हाथ चूम लूं। টায়ালিন, ঠিক আছে? টায়ালিন। তাহলে লালা গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম হচ্ছে টায়ালিন। এই টায়ালিন সম্পর্কে আমাদের একটু জেনে রাখতে হবে। টায়ালিন জিনিসটা কি? টায়ালিন হচ্ছে, টায়ালিন একটা এনজাইম, এটা তো আমরা বুঝতেছি, যেটা শর্করাকে পরিপাক করে, শর্করাকে পরিপাক করে। ঠিক আছে? এখন শর্করাকে পরিপাক করে বুঝলাম, কিন্তু শর্করাকে ভেঙে কিসে রূপান্তরিত করে? শর্করাকে ভেঙে ম্যালটোজে, ম্যালটোজ বলে, অনেকে মল্টোজ বলে, যেটাই আপনি বলেন, আপনি মল্টোজ লেখেন, এটাই বলে, মল্টোজে পরিণত করে। ওকে, এখন দেখেন এইখানে আরেকটা একটু কথা শিখতে হবে, সেটা হচ্ছে মল্টোজ থেকে আবার গ্লুকোজ হয়, সেইখানে আবার আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে মল্টেজ। মল্টেজ, মল হ্যাঁ, মল্টেন লিখে ফেলেছি, সি 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 সি, আমার ক্ষমা হয়ে গেছে, আমাকে একটু ভুল করে দেন। মল্টেজ, হ্যাঁ, মল্টেজ এনজাইম। ওকে, মল্টেজ এনজাইম যেটা আছে, সেই মল্টেজ এনজাইম এই মল্টোজকে গ্লুকোজে পরিণত করে।
গ্লুকোজে পরি হে সি 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 পরিণত করে। আচ্ছা, এখন দেখেন আমি একটু আপনাদেরকে একটা জিনিস একটু বুঝাই দিতে চাই, বিষয়টা একটু খেয়াল করেন। দেখেন আমাদের এই জায়গায় কয়েকটা জিনিস আছে, যেমন টায়ালিন, যেমন মল্টেজ, এই দুইটা কিন্তু আমাদের এখানে এনজাইম। টায়ালিন আর মল্টেজ এই দুইটা কিন্তু আমাদের এনজাইম। আর দুইটা জিনিস আছে, মল্টোজ আর গ্লুকোজ, এই দুইটা কিন্তু আমাদের শর্করা। এই দুটো কিন্তু এনজাইম না, এই দুটো কিন্তু শর্করা। ঠিক আছে, তাহলে টায়ালিন আর মল্টেজ এরা হচ্ছে এনজাইম, আর মল্টোজ আর গ্লুকোজ এরা কিন্তু শর্করা। ভাইয়ার মন ক্লাসে নেই, বিলিভ মি, আই এম ইন দ্য ক্লাস বাই হার্ট, বাই মাই হার্ট। ঠিক আছে, তাহলে দেখেন মল্টেজ এনজাইম, টায়ালিন এনজাইম, একটু ভালো করে খেয়াল করেন, খালি হাসাহাসি করতেছে, ভালো করে খেয়াল করেন। ঠিক আছে, আমরা হাসাহাসি করব, বাট সাথে সাথে একটু ফাঁকে ফাঁকে একটু পড়াশোনাও করে নেবো। ঠিক আছে, পড়াশোনার ফাঁকে ফাঁকে রেস্ট নিবা, এ ধরনের কথাবার্তা তো মিথ্যা। আমরা রেস্ট নেব, তার ফাঁকে ফাঁকে একটু পড়াশোনা করে ফেলবো। হ্যাঁ, শর্করাকে পরিপাক করে, শর্করা মল্টোজে পরিণত করে, শর্করাকে মল্টোজে পরিণত করে, মল্টেজ এনজাইম মল্টোজকে গ্লুকোজে, সাবাস মনিকা, সাবাস সাবাস, সেই হয়েছে। আচ্ছা, এখন আসেন, নিচের কোনটি স্তন্যপায়ী প্রাণী? এত সহজ প্রশ্ন, কিন্তু একটু ট্রিক আছে এখানে। স্তন্যপায়ী প্রাণী এখানে মূলত দুইটা, বাদুড় আর হাতি। আপনি যে কোনো একটা দাগালেই হবে, বাট দুইটা দাগাতে যেন না। কোশ্চেন আপনি যে ওইমাসিটা থাকবে, সেই ওইমাসির যে মেশিনে দেওয়া হবে, সেই মেশিনে দুইটা কোশ্চেনে ইনপুট দেওয়া থাকবে, কিন্তু এমন ইনপুট দেওয়া থাকবে না যে যে দুইটা দাগাইছে তাকে মার্ক দিয়ে দাও, দুইটার মধ্যে যে একটা দাগাবে তাকে মার্ক দিয়ে দেবে। ঠিক আছে, সো যে কোনো একটা দাগালেই আপনার হবে। ওকে, এখন আসেন, এই স্তন্যপায়ী সম্পর্কে আমাকে একটু জানতে হবে। স্তন্যপায়ী, তাই না? স্তন্যপায়ী হচ্ছে সব থেকে উন্নত গোষ্ঠী, সর্বোত্তম, সর্বোন্নত, কি বলবো বলো? মোছে না কেন? সর্ব উন্নত গোষ্ঠী কোন রাজ্য জানো? মামালিয়া। ঠিক আছে, এখন দেখো এখানে কয়টা প্রজাতি আছে, কেউ কি বলতে পারবে? স্তন্যপায়ী বা মামালিয়াতে 6400টি প্রজাতি, বর্গ আছে অলমোস্ট কয়টা? স্তন্যপায়ীটা জানা কারণ কি? কারণ মানুষ হচ্ছে স্তন্যপায়ী, আপনার জানতে হবে বিশেষ করে, কারণ কি এরা মানুষের অন্তর্ভুক্ত, এই জন্য। আচ্ছা, 400টি। এরপর একটা কি ইনফরমেশন আমাদের জন্য জানতে হবে, কয়টা বর্গ আছে? প্রায় 29টি। বাংলা লিখলাম, বাংলা লিখলে আবার ওই 8 আর 4-এর পার্থক্য করতে সমস্যা হয়। 29টি বর্গ। ঠিক আছে, 29টি বর্গ। ওকে, এখন দেখেন, যদি আমরা প্রজাতির দিক থেকে তুলনা করি, একটু ইম্পর্টেন্ট খেয়াল করেন, কোনটা দেব রে? প্রজাতির দিক থেকে তুলনা করলে, প্রজাতির সংখ্যা তুলনা করলে সব থেকে বড় অবস্থানে আছে ইঁদুর ও বাদুড়। দেখেছেন, মানুষ কিন্তু নেই, মানুষ কিন্তু প্রজাতিগত যে সংখ্যা, সেই সংখ্যাটার দিক থেকে কিন্তু মানুষ নেই, ইঁদুর ও বাদুড়। তাহলে দেখেন, স্তন্যপায়ী প্রাণী সর্বোত্তম গোষ্ঠী, এটা হচ্ছে মামালিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। দাঁড়ান, ওকে ডান। এরপর হচ্ছে এখানে প্রজাতির সংখ্যা কয়টি? 6400টি, আর প্রায়
29টি বর্গ আছে। কয়টা বর্গ আছে? 29টি বর্গ আছে। আচ্ছা, প্রজাতির সংখ্যা তুলনা করলে, কিসের সংখ্যা তুলনা করলে, এটা ইম্পর্টেন্ট, প্রজাতির সংখ্যা তুলনা করলে, প্রজাতির সংখ্যা সব থেকে বড় অবস্থানে কারা আছেন? ইঁদুর সাহেব এবং বাদুড় সাহেব আছেন। ওকে, এরপরে আরেকটা কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে একটু জেনে রাখতে হবে, একটু জানবো, বেশি না, একটু করে। সেইটা হচ্ছে, খেয়াল করেন, পড়াশোনাটা যেন ঠিকঠাক থাকে, ঠিক আছে? মজা টজা সব হবে, কোনো সমস্যা নেই, পড়াশোনাটা যেন ঠিকঠাক থাকে। আমরা প্রেশারলেসভাবে পড়বো, বাট পড়বো, হ্যাঁ। পড়াশোনা আবার প্রেশারলেস, আরে সমস্যা নেই, চিল করো, চিল করতে গিয়ে আবার একদম চিল করে শুয়ে পড়ো না। আচ্ছা, এখন দেখেন, ডলফিন, ডলফিন কি চেনেন? ডলফিন, ডলফিন ওই যে আপনারা মনে হয় অনেক টিভিতে দেখেছেন, ন্যাশনাল জিওগ্রাফি বা বিভিন্ন চ্যানেলে দেখায় না, ওই যে সাদা আর কালো বড়, যেটাকে পানির মধ্যে নিয়ে একজন হচ্ছে খেলা দেখায় আর কি, সবাই দর্শক খেলা দেখে সেরকম, ওই যে উপর উঁচু করে ধরে আর কি মানুষটাকে, ডলফিন। আপনারা ডলফিন দেখেছেন না? তো ডলফিন কিন্তু একটা কি প্রাণী? জলচর প্রাণী, রাইট? ডলফিন কি? ডলফিন একটা জলচর প্রাণী, কিন্তু ডলফিন সম্পর্কে একটা দেওয়া আছে, একটু বলেন সবাই। ডলফিন হচ্ছে জলচর প্রাণী, সবাই একমত? এতটুকু একমত হলে আমরা পরবর্তীতে মানে পরবর্তী ইনফরমেশনটা দিব আর কি। হুম, আরে হুম, হুম লিখো না, হ্যাঁ একমত বা একমত না এরকম কিছু লেখো, বলো যে হ্যাঁ একমত দাদা। ডলফিন হচ্ছে একটি জলচর প্রাণী। লিখন আহমেদ, ফিজিক্স বস এখন বায়োলজিতে, এই আর কি, আসলাম একটু ঘুরতে, ঘোরা শেষ হলে চলে যাবো, এই আধা ঘন্টা পরে চলে যাব। দেখছি ডলফিন সাহেব জলচর প্রাণী, এই যে, এই যে দেখি জলচর প্রাণী, জি ভাইয়া, এই একমত, হ্যাঁ। মানে এই যে সবাই বলছে একমত, মানে কি বলবো, আপনাদের জন্য একটা খামারের ব্যবস্থা করতেছি খুব দ্রুত, খুব দ্রুত, বেশি দেরি নেই আর। ডলফিন দেখেন, ডলফিন হচ্ছে একটি স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী প্রাণী। এটাকে কি বলে ডাকা যায়? জলজ স্তন্যপায়ী, স্তন্যপায়ী। এখন দেখেন, জলজ স্তন্যপায়ী, এখন জলজ স্তন্যপায়ী বলা হচ্ছে বা স্তন্যপায়ী বলা হচ্ছে, এই স্তন্যপায়ী তার মানে ডলফিনের কোনো একটা বৈশিষ্ট্য স্তন্যপায়ীর সংজ্ঞার সাথে মিলে যায়। তাহলে আমাদের স্তন্যপায়ী হওয়ার জন্য কি কি যেন সংজ্ঞা আমাদের লাগতো, কি কি বৈশিষ্ট্য হওয়া লাগতো? স্তন্যপায়ী প্রাণীরা, স্তন্যপায়ী প্রাণীদের জন্য কি কি বিশেষ বৈশিষ্ট্য থাকে যার জন্য তাদের স্তন্যপায়ী বলা হয়? এক, তারা সাধারণত মেরুদণ্ডী প্রাণী হয়, তারা সাধারণত মেরুদণ্ডী প্রাণী হয়। দুই, তাদের স্তন্যপায়ী গ্রন্থি থাকে, স্তন্যপায়ী গ্রন্থি থাকে। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, মেরুদণ্ডিতা বুঝলাম, স্তন্যপায়ী গ্রন্থিটা মানে কি? স্তন্যপায়ী মানে স্তন, অর্থাৎ দুগ্ধ উৎপাদন করার যে গ্রন্থি, তার মানে স্তন্যপায়ী প্রাণীরা সাধারণত মায়ের কাছ থেকে তার সন্তান মানে বংশানুক্রমে দুগ্ধ পান করে, এমন বৈশিষ্ট্যটা এখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাহলে ডলফিনের মধ্যে এই ধরনের কি বলে বৈশিষ্ট্যগুলো আছে জন্যই কিন্তু ডলফিন স্তন্যপায়ী প্রাণী। আমি বলছিলাম ভাইয়া, মনি খান। ও, ঠিক আছে, তাহলে তো তুমি আগের থেকে পারো, তোমার জন্য খামারের সব থেকে বড় ঘরটা তোমার। মনি খান, তুমি মনিকা, সরি মনি খান না, মনিকা, তুমি যেহেতু আগেই পারিছো, তাহলে খামারের সব থেকে বড়টা তোমার। আচ্ছা, শোনো, আমাদের কিন্তু এই বিষয়টা ক্লিয়ার থাকতে হবে, আমরা মজা করব, সব কিছু করবো, যেহেতু আমাদের ইনফরমেটিভ ক্লাস, তাই না? আপনি সব একবারে মাথায় নিতে পারবেন, আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে মজা করব, বাট মজা করার 30 থেকে 40 সেকেন্ডের পরে আবার আমরা পড়াশোনায় ব্যাক করে ফেলবো, ঠিক আছে? আমাদের পড়াশোনার জায়গাটা যেন ঠিক থাকে। ওকে,
এবার আসেন পরেরটা, এর পরেরটা আসেন, পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? দেখেন একটু ভালো করে খেয়াল করেন, ভিটামিন, ওই যে ভাইটামিন আর কি, হ্যাঁ, ভিটামিন, এই ভিটামিন যে জিনিসটা আছে, ভিটামিন জিনিসটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে ভাগ করা হয়? দুইটা ভাগে। একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, তার তারিখে চর্বিতে দ্রবণীয় ভিটামিন আর লিখলাম না, চর্বিতে দ্রবণীয় লিখলাম। আরেকটা হচ্ছে পানিতে দ্রবণীয়। আচ্ছা, আরও একটা কিন্তু আছে, ফ্যাটে দ্রবণীয়, ফ্যাটে, সেটা কেন লিখলাম না একটু বলেন তো? ফ্যাটে দ্রবণীয় আরও একটা আছে, সেটা কেন লিখলাম না? ফ্যাটে আছে, এটা কেন লিখলাম না বলো? এটা কি অন্য কোনো ভাবে এটাকে বিশ্লেষণ করা যায়? সেটার মধ্যে ফ্যাট পড়ে? দ্রুত বলেন, দ্রুত বলেন। আহা, আবার মজা করে। আমরা কোশ্চেনিং অ্যান্ড অ্যান্সারিং সেশনে আসি এখন, যে ফ্যাট কেন লিখলাম না এটা একটু বলেন তো দেখি। ফ্যাট কেন লিখলাম না? হ্যাঁ, কারণ, কারণ দেখেন, কারণটা ভালো করে একটু খেয়াল করেন। এই চর্বি যেটা না, এই চর্বির আরেক নামই হচ্ছে ফ্যাট। ওকে, সো ফ্যাটে দ্রবণীয় আর চর্বিতে দ্রবণীয় দুটো একই কথা। ফ্যাটে দ্রবণীয় আর চর্বিতে দ্রবণীয় দুটো একই কথা। ঠিক আছে, এখন আসেন, ফ্যাট বা চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলা কি কি? এ, ডি, ই, কে, আদেক, এ, ডি, ই, কে। আর পানিতে দ্রবণীয় ভিটামিনগুলা কি কি? বি ও সি, ভিটামিন বি ও সি। এখন দেখেন পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটা হবে? ভিটামিন বি ও সি। ঠিক আছে, এখন এইখানে আপনাদের এই দুইটা জিনিস একটু এক্সট্রা শিখে রাখতে হবে। এটা নার্সিংয়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কিনা আমি এটা সঠিক জানি না, তবে মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ, মেডিকেলে এই জিনিসগুলো টার্গেট করে। পানিতে দ্রবণীয় ভিটামিন বি আর সির পাশাপাশি আরও দুইটা খুবই পপুলার আছে, একটা হচ্ছে থিয়ামিন, থিয়ামিন, অ্যান্ড আরেকটা হচ্ছে রিবোফ্লাভিন, রিবোফ্লাভিন। ঠিক আছে, তো যদি এটা এই দুইটা ইনফরমেশন নার্সিংয়ের জন্য গুরুত্বপূর্ণ নাও হয়, আমি আশা করি এই দুইটা ইনফরমেশন জানার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ ব্রেনের স্পেস খরচ করতে হবে না, এমনি মনে থাকবে আর কি। ঠিক আছে, ওকে, থিয়ামিন অ্যান্ড রিবোফ্লাভিন, চর্বিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয়। আমরা মনে হয় আমাদের অ্যান্সারটা পেয়ে গেছি এখান থেকে, নাকি পেয়ে গেছি? ওকে, এখন আসেন আমরা পরেরটায় যাই, পরের কোশ্চেনে। কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে? আচ্ছা, অ্যান্টিবডি তৈরি করার জন্য বা কোনো একটা রোগকে দেহে বাধা দেওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড কর্পাসেল। কোনটা? হ্যাঁ, শ্বেত রক্তকণিকাকে শেষ করে দিলাম। বোর্ডটা আজকে একটু কম কাজ করতেছে বুঝছেন, দেরি দেরি করে। শ্বেত রক্ত কণিকা বা হোয়াইট ব্লাড সেল, কর্পাসেল, হোয়াইট ব্লাড সেলও বলতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এই হোয়াইট ব্লাড সেল কি আমার এখানে আছে? নেই, তাহলে আমাকে একটু গভীরে যেতে হবে। হোয়াইট ব্লাড সেলের মধ্যে একটা, হোয়াইট ব্লাড সেলের অনেকগুলো উপাদান আছে, অনেকগুলো, তো তার মধ্যে একটা বিশেষ, এক বিশেষ দানাবিহীন শ্বেত রক্তকণিকা, রক্ত কণিকা, এই বিশেষ দানাবিহীন শ্বেত রক্ত কণিকা যেটা, এইটাকে কি নামে ডাকা হয়? এটাকে নামে ডাকা হয় লিম্ফোসাইট। লিম্ফোসাইট। দেখেন
আমরা কিন্তু আমাদের অ্যান্সারটা পেয়ে গেছি অলরেডি, লিম্ফোসাইট। কিন্তু এটার আরেকটু ভিতরে যাওয়া যায়। তো যদি আমাদের অপশনে লিম্ফোসাইটটা না থাকে, সেই অপশনটা থাকে তখন, তাহলে সেটা আমরা একটু জেনে রাখি। ঠিক আছে, একটু আমরা ধৈর্য ধরে জেনে রাখি। এই লিম্ফোসাইট এইটা হচ্ছে আবার দুই ধরনের। একটা হচ্ছে বি লিম্ফোসাইট, আরেকটা হচ্ছে টি লিম্ফোসাইট। তো আমাদের মূলত দায়ী যেটা, এই যে মূলত একদম কোর অ্যান্টিবডি তৈরিতে মূলত দায়ী যেটা, সেটা হচ্ছে বি লিম্ফোসাইট। তারপরে অ্যান্সারে যদি লিম্ফোসাইটের মধ্যে আবার বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট থাকে, আমরা কোনটা দেব? বি লিম্ফোসাইট। ওকে, আমরা এগুলো জেনে ফেললাম। এখন আমাদের আরও একটা জিনিস একটু জানতে হবে, লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকার মধ্যে কত পার্সেন্ট অংশ দখল করে থাকে? 24% অফ টোটাল হোয়াইট ব্লাড সেল। ঠিক আছে, লিম্ফোসাইট হোয়াইট ব্লাড সেলের কত পার্সেন্ট থাকে? 24%। আরেকটা জিনিস আসতে পারে, নিচের কোনটি লিম্ফোসাইট প্রকাশ করে? ঠিক আছে, সেখানে আপনি লিখবেন বড় গোল অখণ্ডায়িত নিউক্লিয়াস। ঠিক আছে, লিম্ফোসাইট। সাব্বাস। সমস্যা হচ্ছে কি, আপনারা লিম্ফোসাইট জানেন কিন্তু লিম্ফোসাইটের আশেপাশের এইগুলো একটু কম জানেন আর কি। লিম্ফোসাইট, হ্যাঁ, বিওটি, মাহবুবা অনি, ঠিকঠাক বলেছেন। ওকে, লিম্ফোসাইট। আমরা কিন্তু প্রায় আমাদের ক্লাসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি, শেষ প্রান্তে। ঠিক আছে, বিওটি ডান হয়ে গেল। এখন আসেন, আচ্ছা একটু যেটা বর্ণনা করতে চাচ্ছিলাম, যে তাহলে মূলত দেখেন অ্যান্টিবডি তৈরি করছে বি লিম্ফোসাইট, যদি সেটা না থাকে তাহলে লিম্ফোসাইট, যদি সেটা না থাকে তাহলে বিশেষ এক ধরনের দানাবিহীন শ্বেত রক্তকণিকা, এটাকে এভাবে ডিফাইন করা যায়। এটাকে 24% অফ টোটাল হোয়াইট ব্লাড সেল এভাবে ডিফাইন করা যায়। এটাকে বড় গোল অখণ্ডায়িত নিউক্লিয়াস এভাবে ডিফাইন করা যায়। আর সেটাও যদি না থাকে তাহলে অ্যাট লাস্ট WBC। ওকে, ডান। এখন আসেন, ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? এই যে ইনসুলিন, আমি কি আপনাদেরকে একটা কথা বলতেছিলাম যে, আচ্ছা ওটা পরে বলছি। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? দেখেন, ইনসুলিন নিঃসৃত হয় হচ্ছে অগ্নাশয় থেকে। অগ্নাশয়, ঠিক আছে, অগ্নাশয় থেকে। আচ্ছা, অগ্নাশয়, অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, একটি মিশ্র গ্রন্থি। আচ্ছা গেল, অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি। এখন আমাদের যে ইনসুলিন, সেই ইনসুলিনটা কে তৈরি করে? অগ্নাশয়ের মধ্যে কিন্তু আমরা পড়েছিলাম না, আলফা বিটা গামা ডেল্টা 4 ধরনের কোষ থাকে। তার মধ্যে আলফা কোষটা তৈরি করতেছিল হচ্ছে, আপনার মনে আছে, গ্লুকাগন। গ্লুকাগন, আলফা কোষটা তৈরি করছিল গ্লুকাগন, যে হচ্ছে গ্লুকোজের পরিমাণটা বৃদ্ধি করে দেয়, গ্লুকোজের ঘনত্বটা বৃদ্ধি করে দেয়, গ্লুকাগন। তো সেই আলফা এর জায়গায় এবার বিটা, কি বিটা, বিটা কোষ ইনসুলিন তৈরি করে। ঠিক আছে, বিটা কোষ ইনসুলিন তৈরি করে। আর ইনসুলিন কোন কাজে ব্যবহৃত হয়? আমাদের গ্লুকাগন যেটা, সেটা ছিল হচ্ছে যদি কখনো আমাদের গ্লুকোজের পরিমাণ কমে যায় তাহলে সেইটার ঘনত্ব বৃদ্ধি করে। ইনসুলিনের কাজটা ঠিক উল্টা, যদি কখনো আমাদের গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায় বা গ্লুকোজের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে বা গ্লুকোজের পরিমাণটাকে কমায়। ঠিক আছে, নিয়ন্ত্রণ করে অথবা কমায়। ঠিক আছে, এটাকে একটু, এই যে ইনসুলিনকে গ্লুকাগনের সাথে একটু কানেক্ট করে পড়বেন, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, একটু লিখে দিচ্ছি, হ্যাঁ, এটা নোট লিখে দিচ্ছি। ইনসুলিন ও গ্লুকাগন কানেক্ট করে পড়বেন।
ওকে, ডান। আমি আমার ফিজিক্স ক্লাসে এইভাবে নোট লিখে দিই আশেপাশে। ইনসুলিন গ্লুকোজ কমায়, সাবাস। বিটা কোষ থেকে, সাবাস। গ্লুকোজের পরিমাণ কমায়, সাবাস, ভেরি গুড। এটা ভালো, আমি আপনাদের ইফোর্টকে সম্মান জানাই। আপনারা লিখতেওছেন, এখানে কমেন্টও করতেছেন, যেটা প্রয়োজন। আপনারা কমেন্ট করলে আমার ক্লাস নেওয়ার জন্য মোটিভেশনটা আরও বেড়ে যাচ্ছে, এটা ভালো লাগতেছে। আমার সব থেকে ক্লাস নেওয়ার মোটিভেশন থাকে হচ্ছে যে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আমার ক্লাস করছে। আমি একদম ছোট একটা জায়গা থেকে উঠে আসা লোক। আমার ঘর আগে যেখানে ছিল, এখন বিল্ডিং হয়েছে আমাদের গ্রামে, একদম আমাদের চালের যে ফুটো ওইটা থেকে জল পড়তো, ঠিক আছে। আমরা যখন রাত্রে শুতাম, আমি এক পাশে শুতাম, মা এক পাশে শুতো, আর মাঝখানে হচ্ছে একটা হাঁড়ি। হাঁড়ি কেন? ওই সোজা হচ্ছে জল পড়ে আর কি, ঠিক আছে, টিনের থেকে ওই সোজা হচ্ছে জল পড়ে। তো সেই ছেলেটা যখন বাগেরহাটে আসলো, তখন সে বাগেরহাটের স্কুলগুলোর মধ্যে সে সব থেকে বেস্ট ছিল। যখন সে খুলনায় গেল, আমি উদ্ভাসে কোচিং করেছি, উদ্ভাসে তুখোর ব্যাচে ছিলাম আমি, এটা একটু গর্বের বিষয়, ঠিক আছে। উদ্ভাসে তুখোর ব্যাচে কিন্তু অনলি আমরা কয়জন স্টুডেন্ট ছিলাম, 30 জন স্টুডেন্ট ছিলাম মনে হয় পুরা ব্রাঞ্চের মধ্যে। তো উদ্ভাসের তুখোর ব্যাচের মধ্যে টপ 10-এর মধ্যে আমি ছিলাম। এরপর উদ্ভাস গেল, এরপর যখন আমি ঢাকায় আসলাম, ঢাকায় এসে আমার সবাইকে পড়ানোর সৌভাগ্য হয়েছে। আমি কিন্তু এটা অহংকার করে বলতেছি না, আমি স্বয়ং সৃষ্টিকর্তার প্রতি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার ভালো লাগাটা আপনাদের সাথে প্রকাশ করতেছি, ঠিক আছে। সো আমি যদি পারি ওইখান থেকে, ওই ফুটা চাল থেকে উঠে এখানে আসতে, আপনি তো অনেক ভালো আছেন, আপনি তো আমাকেই পাচ্ছেন। আমি তো কোনো দেবাশিস দাদাকে পাইনি, হ্যাঁ, আপনি তো আমাকেই পাচ্ছেন, সমস্যা নেই, পারবেন। পারবেন না মানে ফাটায় দেবেন একদম। কোনটি বংশগত রোগ? কোনটি বংশগত রোগ? দেখেন, সিলিফিস এইটা হচ্ছে একটা যৌনবাহিত রোগ, যেটা একজন থেকে আরেকজনের ট্রান্সফার হয় যৌন মিলনের ফলে, ঠিক আছে। তার মানে এটা কিন্তু বংশগত না। ম্যালেরিয়া এটা মশাবাহিত, মানে মশকি, স্ত্রী অ্যানোফিলিস আমরা প্রথমে দেখেছি। তার মানে এটা কিন্তু বংশগত না যে বাবার আছে তার মানে মার সন্তানেরও হবে। যক্ষা তো হচ্ছে এটা কোনোভাবেই বংশগত না। একটাই আছে, হিমোফিলিয়া। তাহলে কোনো কাজ নেই, হিমোফিলিয়াকে দাগ দিয়ে দেন। এখন এই হিমোফিলিয়া সম্পর্কে আমাদের দুইটা কথা একটু শিখে রাখতে হবে। হিমোফিলিয়া, ওকে, ডান। এই সবাই নোট করেন, কিন্তু নোট কিন্তু সাবমিট করতে হবে, আমি প্রত্যেকটা নোট কিন্তু দেখব, ঠিক আছে। এমনভাবে করবেন আমার জন্য যেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রথম 3টা বাছাই করা কষ্ট হয়ে যায়। আমি আবারও বলি, এমনভাবে করবেন যেন আমার জন্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড বাছাই করাটা কষ্ট হয়ে যায়। মেক ইট হার্ড ফর মি, আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ওকে, হিমোফিলিয়া। হিমোফিলিয়া, আচ্ছা এবার এই চিহ্ন দিলাম কেন, একটা আবেগে দিয়ে ফেলেছি, সরি। হিমোফিলিয়া, হিমোফিলিয়া হচ্ছে, প্রথমত জানলেন যে এটা একটা বংশগত রোগ। এবার তারপর জানেন এটা হচ্ছে একটা রক্ত তঞ্চন ঘটিত রোগ। ঘটিত রোগ। আরেকটা কথা জানতে হবে, পুরুষের বেশি হয়, পুরুষের এই রোগ বেশি হয়। আরেকটা কথা জানবেন, নারীরা হচ্ছে এই রোগের বাহক, ঠিক আছে। কারণ নারীর দেহে কিন্তু এক্স আর এক্স ক্রোমোজোম আছে, আর পুরুষের দেহে কিন্তু এক্স আর ওয়াই ক্রোমোজোম আছে, ঠিক আছে। নারীরা এই রোগের বাহক। তাহলে দেখলেন, যে কোনো সমস্যা বলেন, সেই সমস্যার বাহক হচ্ছে নারী, আর সেই সমস্যা কে ভোগ করবে? পুরুষ, ঠিক আছে না? আই ওয়াজ জাস্ট কিডিং। যেহেতু নারী সম্পর্কে এটা বললাম, তাহলে আমার দায়িত্ব পড়ে যে এটাকে আবার ঠিক করা। দেখেন, আমি আমার পুরো জগৎ 3জন নারী নিয়ে, ঠিক আছে। আমার কিন্তু বাবা নেই। তো 3জন নারী কে কে? আমার মা, আমার দিদা, আর আমি যাকে পছন্দ করি সে। আমার দিনের পুরা কথা মিলায় যদি আপনি 100% চিন্তা করেন, তাহলে আমি তাদের সাথে কথা বলি 90%, আর বাকি 10% এই যে ক্লাস নেওয়া, ভার্সিটিতে যাওয়া, বিভিন্ন প্রেজেন্টেশন দেওয়া, এইটা সেটা, এই মিটিং সেই মিটিং,
সব কিছু মিলাই কিন্তু এইগুলোতে আমার সময় বেশি যায়, এত সময় মিলেও মাত্র 10%। আর তাদের সাথে আমার খুব কম সময় দেওয়া হয়, সেই কম সময়ে আমি তাদের সাথে এত কথা বলি। ঠিক আছে, তো আমি 3জন নারী দ্বারা আর কি গঠিত। আর আপনাদেরকে একটা কথা বলতে চাই, ওখানে হয়তো লোক অনেক কম আছেন, আমার মা কিন্তু একজন নার্স। ঠিক আছে, তিনি ঢাকা মেডিকেলে ICU 2-তে সিনিয়র স্টাফ নার্স, কবিতা দাস। এবং আমার মা হচ্ছে আমার জন্ম থেকে আমাকে একা হাতে এই পর্যন্ত নিয়ে আসে। ওকে, আমার মাকে আমি একটা গর্ব করে বলি, আমার মাকে দেখতে অনেক কালো। সে হচ্ছে আপনার 1998-এর ব্যাচ। আর তার আগে আমাদের গ্রাম থেকে কোনো একজন মেয়ে শিক্ষিত হয়ে এই পর্যন্ত আইছে এরকম হচ্ছে আমার মাই। তো তখন কিন্তু গ্রামের কালো মেয়েরা খুব বেশি বার্ডেন ছিল, বোঝা, বিয়ে দিতে পারলেই হয়। কিন্তু আমার দাদু খুবই ভালো ছিল, দাদু পড়াশোনার বিষয়ে খুবই, মানে মার বাবা পড়াশোনার বিষয়ে উনি খুবই স্ট্রিক্ট ছিলেন। আর মা হচ্ছে আবার নিজে একটু, আমার মা 4 ভাই বোন, একটু বলি 4 ভাই বোনের মধ্যে মা সব থেকে ডাল হেডেড, মা সব থেকে বেশি কম জানতো। তো সেই জায়গা থেকে মা কিন্তু সেই গ্রাম থেকে বের হয়ে ঢাকায় এসে প্রিপারেশন নিয়ে সে নার্সিংয়ে ঢুকেছে, এবং সেই সময় সোহরাওয়ার্দী মেডিকেলে সে হচ্ছে নার্সিংয়ের চান্স পাইছিল। তো মা নিজেকে ডাল হেডেড বলে, কিন্তু আমি জানি যে নার্সিং বা যে কোনো অ্যাডমিশনে প্রথম 1-2তে চান্স পাওয়াটা কত কঠিন, আর তারপর যদি তুমি গ্রাম থেকে উঠে আসো এটা অনেক কঠিন। তো সেইখান থেকে সেই নার্সিং প্রফেশনকে কেন্দ্র করেই এত দূর পর্যন্ত আমাকে, নিজেও সে বড় হয়েছে, তার সন্তানকেও সে বড় করেছে। ঠিক আছে, আমার মা হচ্ছে হয়তো বা অনেক বেশি সম্পত্তি নেই, অনেক বেশি কি সম্পত্তি, আমাদের তো একটা সময় থাকতো যখন আমার পড়াশোনার খরচ যোগান দিতেই আমার পড়াশোনার জন্য প্রায় 20,000 টাকার প্রায় উপরে খরচ হতো মাসে। তো তখন মার কতই বা বেতন পায়, তখন হচ্ছে আমাদের লাস্টে একটু কম খাওয়া দাওয়া টানাটানি থাকতো, আমি অনেক দেখেছি এগুলো। তো আমি সবসময় একটা মাকে একটা কথা বলি যে মা, তুমি সম্পত্তি গড়তে পারোনি, কিন্তু তুমি একটা সম্পদ গড়িছো। ঠিক আছে, একটা সময় এই সম্পদ তোমাকে অনেক ফিডব্যাক দেবে। তো আপনাদেরকে এই জন্য এটা এই কারণেই বলা যে আপনারা অনেকে মনে করেন যে নার্সিং প্রফেশনটা একটু কম, বা কোথাও চান্স না পেলে নার্সিংয়ে যাব, এমন না। আপনি কিন্তু সংসার চালানোর জন্য বা একটা প্রফেশন হিসেবেও নার্সিংকে চুজ করতে পারেন। যেমন আমার দৃষ্টিকোণ থেকে যদি আপনি বলেন যে সব থেকে সেরা পেশা কোনটা, আমি তো বলবো নার্সিং। আমি নিজে ইঞ্জিনিয়ার, আমি যাকে পছন্দ করি সে অন্য একটা প্রফেশন আছে, বলা যাবে না, মানে ডাক্তার ইঞ্জিনিয়ার না, অন্য একটা প্রফেশন আছে। তো সে অমুক। তো এরপরেও আমার ডাক্তার অনেক ফ্রেন্ড আছে, সব কিছুর পরেও আমি তো বলবো নার্স। কেন? কারণ আমার কিন্তু ওই দিন শেষে গিয়ে মা একটু 10টা টাকা দাও, বাইরে চা খেতে যাবো, সেই নার্সের কাছে গিয়ে আমার হাত পাতা লাগে। ঠিক আছে, নার্সের পেটেই আমি জন্ম। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম যে নারী, আমি যে কোনো সমস্যা, মানসিক সমস্যা, আমার যে পছন্দের মানুষ আছে, মা আছে, সবার সাথে শেয়ার করি এবং তারা সব ফুল সাপোর্ট, বাবা এটা কোনো সমস্যা নেই। আমি একবার একটা আমার পরীক্ষায় দিছিলাম না, দেননি, কোনো সমস্যা নেই, দেওয়াই লাগবে না আপনার, শান্ত থাকেন। কারণ তারা জানে যে আমি সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পরীক্ষাটা দিতে পারিনি, তারা যে আমার উপরে এই বিশ্বাসটা রাখে। তো ওই যে বলতেছিলাম না যে নারী হচ্ছে সকল সমস্যার বাহক, তো আমার দৃষ্টিকোণ থেকে আসলে আমার জীবনের জন্য আমি 3টা নারী দ্বারাই ঘেরা, এবং তারাই আমাকে বড় করে রাখিছে, এখনো ধরে রাখিছে। আমি যখন নিজেকে মেরুদণ্ডহীন ফিল করি, হয় অনেক সময় প্রত্যেক পুরুষই নিজেকে মেরুদণ্ডহীন কখনো কখনো ফিল করে, তারা আমার মেরুদণ্ড হয়ে দাঁড়ায়। তো আপনারা মনে হয় অনেক, বেশিরভাগ পোর্শনে এখানে নারী, তো নারীদের জন্য আমার শ্রদ্ধা একদম মন থেকে, হ্যাটস অফ আপনাদেরকে। আপনারাও জীবনে অনেক বড় হন, আমার মা যেমন নিজে বড় হয়েছে, তার সন্তানকে বড় করেছে, আপনারাও ওইভাবে এগোয় যান। এই তো এতটুকুই আর কি। আর যদি স্পেসিফিকভাবে বলতে চান, যে KGF এর একটা ডায়লগ আছে না, ইস দুনিয়া মে মা সে বড়া যোদ্ধা কোই নেই হতা, ওইটা তো আমার জন্য একদম স্পেসিফিকভাবে খেটে যায়, ওইটা আমার জন্য একদম খেটে যায়। ঠিক আছে, আপনারাও অনেক বড় হন, আপনাদের সাথে প্রথম ক্লাস এই জন্যই আর কি বলতেছি, পরের ক্লাসগুলো থেকে হয়তো এভাবে বলা হবে না। আপনারা অনেক বড় হন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো মন থেকে, অনেক। ঠিক আছে, নার্সের ছেলে নার্স গড়তে আসছে, ভালো, বিষয়টা কিন্তু ভালো। ওকে, তো দেখেন আমরা এখন আমাদের এটা শেষ হয়ে গেছে। এবার দেখেন আমাদের ফিজিক্সে
যিনি আছেন, আমরা এটা থেকে এখন চলে যাই, ঠিক আছে? এটা থেকে এখন আমরা বের হয়ে যাই, আমাদের মোটামুটি ক্লাস শেষ। আমরা এখন লাস্ট কথাবার্তা একটু বলি। ফিজিক্স যেটা, সেই ফিজিক্সের ক্লাসটা কিন্তু আমাদের আশিকুজ্জামান ভাই নিচ্ছেন। আশিকুজ্জামান ভাইয়ের কিন্তু লটস অফ এক্সপিরিয়েন্স আছে, তোমরা যারা চেনো তো খুব ভালো করেই চেনো। আমাদের টিচার প্যানেলটা এইভাবেই সাজানো যে নার্সিংয়েরই হতে হবে এমন না, নার্সিংয়ের যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টের বেস্ট টিচার আমার দরকার, এইভাবেই আমাদের টিচার প্যানেলটা সাজানো। তো সেই ক্ষেত্রে আমাদের ফিজিক্সে আশিকুজ্জামান ভাই আগামী বৃহস্পতিবার ক্লাসটা নেবেন, ঠিক আছে? আর আগামীকালকে শুক্রবার সন্ধ্যা 6:30টায় কিন্তু আখিয়া আপুকে আস্ক ইওর মেন্টর সেশনে তুমি যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবা, তোমার মনে যে কোনো প্রশ্ন থাকলে তুমি তাকে আস্ক করতে পারবা, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আর রবিবারে হচ্ছে আশিক ভাইয়ের ক্লাস আছে। আর শুরুতে যেটা বলেছিলাম যে কোর্সের একটু কথাবার্তা, এটা আমার মনে হয় না এটা 699 টাকা আর কি, কোথাও লেখা আছে কিনা 699 টাকা জানি না লেখা আছে কিনা, বাট আমার মনে হয় 699 টাকায় তুমি মোর দ্যান এনাফ পাবা, আমি এটা বিশ্বাস করি। আর এই যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া আছে, তুমি হেল্পলাইনে চাইলে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আর কোর্স কেনা বা না কেনা পুরোটাই তোমার উপর ডিপেন্ডেন্ট, একটু খোঁজ খবর নিবা যে কোর্সে যে টিচাররা আছে, যেহেতু এটা ফার্স্ট কোর্স, তুমি তো কোর্স সম্পর্কে কারো কাছে জিজ্ঞেস করতে পারবে না যে তুই তো আগে কোর্সটা করেছিস তোর কাছে কেমন লাগেছে, তুমি টিচার সম্পর্কে গিয়ে জিজ্ঞেস করো কারো কাছে, তুমি আমার সম্পর্কে গিয়ে জিজ্ঞেস করো, কাবো ভাই সম্পর্কে গিয়ে জিজ্ঞেস করো, আশিকুজ্জামান ভাই, নূর, সাকলাইন ভাই, তাদের সম্পর্কে যে কারো কাছে তুমি জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? জিজ্ঞেস করে তারপর তুমি এখানে টাকাটা ইনভেস্ট করতেছো, তোমারও কিন্তু ইনভেস্টিগেশন করে তারপর টাকাটা ইনভেস্ট করা উচিত। বাট আমি বলবো যে লস মনে হয় হবে না আর কি। এখন আসেন যে আমাদের কিন্তু গোছানো নোট এবং রিঅ্যাক্টরের উপর যে রেজাল্টটা প্রকাশিত হয় টপ 3 এর, সেইখানে আমাদের যে গিফটটা থাকে সেটা দেখেন খুবই আকর্ষণীয়, মানে আমার কাছে খুবই আকর্ষণীয় লাগে। নার্সিংয়ের যে ডেডিকেটেড টি শার্ট সেইটা, এবং বন্দি পাঠশালার এই ডায়েরিটা না, কিন্তু নার্সিংয়ের জন্য ডেডিকেটেড আরেকটা ডায়েরি আসছে সেইটা। তো এই নার্সিংয়ের জন্য যে ডেডিকেটেড ডায়েরিটা আসছে ওইটা আজকে রাত্রে বা আগামীকালকে সকালে আসবে, এই জন্য আগে যারা উইনার হয়েছেন, এখনও যাদের বাসায় গিয়ে এই গিফটগুলো পৌঁছায়নি, তাদের বাসায় রবি বা সোমবার থেকে গিফটগুলো পৌঁছানো শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো আমি আশা করি আপনারা একটু সময়, একটু ধৈর্য ধরে বসবেন আর কি। ওকে, এখন আসেন, আমাদের শেষ স্লাইড উপস্থিত। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা জিনিস খুবই ভালো লাগতেছে, যে আমি মাঝখানে একবার দেখেছিলাম যে 140 জন স্টুডেন্ট ছিলেন, তো এখন 146 আছে আর কি। তো এরকমটা খুবই কম হয় যে শুরুতে বা মাঝখানে স্টুডেন্ট কম থাকে, লাস্টে গিয়ে বেশি হয়ে যায়, এটা খুবই কম হয়। সাধারণত প্রথমে অনেক থাকে, তারপর আস্তে আস্তে কমতে থাকে। বাট এটা আমার জন্য অনেক বেশি, অনেক বড় পাওয়ার। আর ক্লাসটা শেষ হয়ে গেছে, এখন মোটামুটি সবাই আপনারা চলে যাচ্ছেন, আমিও চলে যাব। আপনারা সবাই ভালো থাকেন, আর নোটগুলো একটু শেয়ার করেন প্লিজ। আমি আপনাদের সব নোট দেখে দেবো, আগামীকালকে কিন্তু এই ক্লাসের উপরই এক্সাম হবে। আর আপনারা তো বুঝতেই পারছেন ক্লাসটা কতটা একদম, মানে কোনো কথা হয়নি, জাস্ট আমাদের পয়েন্টগুলো নিয়ে অ্যানালাইসিস করা হয়েছে একদম। এইগুলো একদম বাসায় বসে বসে আজকে ভিজুয়ালাইজ করে ফেলবেন, যে নোট খাতাটা, এই নোট খাতাটাই যেন আপনার পরীক্ষার আগের দিন পর্যন্ত থাকে। আপনার নোট খাতাটা, এটা যে পরীক্ষার আগের দিন রাত্রের কত বড় হাতিয়ার, আপনি নোট খাতা পরীক্ষার আগের দিন রাত ছাড়া বুঝতে পারবেন না। আমার এক স্যার ছিলেন, উনি বলতেন যে গরু হারানো খাতায় লিখো না, কিন্তু নিজেই হারায় যাবা। মানে এমন খাতা যেখানে এত টপিক সে লিখেছে, মানে ওর মধ্যে যদি একটা গরুকেও রাখো সেও হারায় যাবে, টপিক তো হারানো তো দূরের কথা, মানে অনেক পরের কথা, ঠিক আছে? সো তোমরা ভালো থাকো, আর একটু নোটটা ভালো মতো করো। তোমাদের নোট করায় দেওয়ার এই যে কি বলে উদ্যোগটা, এটা এই জন্যই নেওয়া যাতে পরীক্ষার একদিন রাতে তোমার জন্য বিষয়টা বেশ ইজিয়ার হয়, ঠিক আছে? আর কোনো সমস্যা বোধ হলে, যে এখন অ্যাডমিশন সিজন চলতেছে, তো অ্যাডমিশন সিজনে অনেক ধরনের মার্ক ভালো আসতেছে না, ফ্রাস্ট্রেটেড ফিল করতেছি, কোনো সমস্যা নেই, তোমার মতো ফ্রাস্ট্রেটেড জায়গায় আমিও ছিলাম। আমি এমনি ধূপ করে চলে আসিনি, আমার জীবনে অনেক ব্যর্থতা আছে, সফলতা থেকে ব্যর্থতা বেশি, ঠিক আছে? কোনো সমস্যা হলে তুমি আমাকে নক করতে পারো। জাস্ট অনেক বেশি কথা বলার দরকার নেই যে ভাইয়া খাইছেন কিনা, ঘুমাইছেন কিনা, এগুলো না। জাস্ট বলবা যে ভাইয়া আমি নার্সিং ড্রিমার্সে আছি, ক্লাস করেছিলাম, আমার এই সমস্যাটা বোধ করতেছি। আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতার জায়গা থেকে তোমাকে বিষয়টা বুঝাই দেওয়ার। এতটুকুই আমি তোমার জন্য করতে পারি সর্বোচ্চ, আর ক্লাসটা আমি ভালো করে নিতে পারি, বাকিটা তোমার, বাকি সম্পূর্ণটাই তোমার উপর, ঠিক আছে? সো ভালো থেকো, টাটা এভরিওয়ান, আমার জন্য অনেক দোয়া রাখো।